আগের পড়াগুলো কি দেখছিলা সবাই? তোমরা কিন্তু প্রতিদিন যখন পড়বা স্টার্টিং থেকেই স্টার্ট করবা আর কি, যেগুলা যেগুলা সবগুলো একটু রিভিউ করে 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 আসলে তখন তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে আর কি, যে আমি আসলে কি পড়লাম, বুঝতে পারছো? আমাদের কোর্স নিয়ে কি কথা ছিল, মানে স্যার আমরা যখন স্টার্ট থেকে চলে আসবা, তাহলে তোমাদের রিভিশনটা ইজি হয়ে যাবে, এবং প্রতিদিন যদি পড়ো তাহলে তোমার এই পড়াগুলো কিন্তু একদম মনের মধ্যে গেঁথে যাবে আর কি। পরে আর কোনোভাবেই তুমি এখান থেকে ই করতে পারবে না, ডিলিট করতে পারবে না। স্যার আমরা যখন পড়তেছি, যারা অনেকে মানে পড়তেছি, শুনলাম যে আপনার স্লাইড বেস পড়া হচ্ছে স্যার। আপনার এই যে স্লাইড আছে এখানে মোটামুটি গোছানো আছে সিলেবাসটা, আমরা এখান থেকে এখানে যা আছে এইটাই মেইনলি। এটাকে ফুললি আয়ত্ত করে ফেলো, এরপরে তুমি বইয়ের মধ্যে যাও, প্রবলেমগুলো আলাদাভাবে সলভ করো, তাইলেই হবে। এটা থিওরি তো মোটামুটি অলমোস্ট এখানে ইয়ে করাই আছে, ডিফাইন করাই আছে। এরপরে তোমরা হচ্ছে বই যে দুইটা বা তিনটা আছে তোমাদের কাছে সলভ করবে, ওটা দেখবা আর কি। ডিটেইলস পড়লে তখন তুমি বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা আজকে শুরু করব হচ্ছে, আমাদের তো অনেক অংশ শেষ। আমরা আছে বেসিক্যালি আছে জেনারেল যে স্ট্রেন আছে আর কি, এটাকে আমরা শেষ করবো ঈদের আগে ইনশাআল্লাহ। তো এজন্য আমাদের আজ যে পর্যন্ত ছিল, এরপরে আমাদের আছে থার্মাল স্ট্রেস আর কি। হ্যাঁ, এটা আজকে স্টার্ট করবো। কম্পোজিট পর্যন্ত আমরা ঈদের আগে কত তারিখ পর্যন্ত ক্লাস হবে? ঈদের আগে 23 তারিখে শেষ হয়ে যাবে আর কি আমাদের, 23 তারিখ। আচ্ছা আজকে আমরা শুরু করবো হচ্ছে থার্মাল স্ট্রেস এন্ড স্ট্রেন থেকে আর কি। হ্যাঁ, তো তোমরা তো এমনিতে জানোই যে নরমালি আমরা হচ্ছে লোড অ্যাপ্লাই করার কারণে একটা স্ট্রেস স্ট্রেন পাই, আর একটা হচ্ছে টেম্পারেচারের কারণে স্ট্রেস স্ট্রেন পাই আর কি। টেম্পারেচারের কারণে যেটা হবে সেটাকে আমরা বলছি থার্মাল স্ট্রেস এন্ড স্ট্রেন। একটা হচ্ছে যে যদি আমি উইদাউট মানে কোনো লোড অ্যাপ্লাই করলাম না, বাট হঠাৎ করে টেম্পারেচার অনেক ভেরিয়েশন হলো, ধরো শীতকালীন সময়ে আমাদের টেম্পারেচার নরমালি 5 ডিগ্রি 7 ডিগ্রি থাকলো আর কি, সেখান থেকে আস্তে 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 গরমের সময় টেম্পারেচার চলে আসে প্রায় 38 থেকে 40 ডিগ্রিতে আমাদের দেশের জন্য। অনেক দেশে আবার এটা প্রায় আরো বেশি হয়ে যায়, প্রায় 58 পর্যন্ত চলে যায় আর কি, বিশেষ করে মরুভূমির যে এলাকাগুলো আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে টেম্পারেচারের যে ভেরিয়েশন গুলো থাকে তার কারণে ম্যাটেরিয়াল গুলা আস্তে আস্তে এক্সপান্ড হয়, আবার যখন টেম্পারেচার কমে যায় তখন সেটা কন্ট্রাক্ট হয়। এই যে এক্সপানশন এবং কন্ট্রাকশন এই দুইটা যে হয়ে থাকে, এটা শুধুমাত্র টেম্পারেচারের কারণেই হয়ে থাকে আর কি। এজন্য এটাকে আমরা বলছি থার্মাল ইফেক্ট। তো নরমালি যদি আমি লোড অ্যাপ্লাই করি, তার জন্য তো এক্সটার্নালি লোড অ্যাপ্লাই করলে তো ইন্টারনালি রেজিস্ট করার জন্য সেখানে একটা স্ট্রেস ডেভেলপ করবেই। আর সাথে সাথে আমরা দেখি যে যদি টেম্পারেচারে ভেরিয়েশন হয় তাহলেও কিন্তু আমাদের একটা স্ট্রেস ডেভেলপ করে আর কি। তো টেম্পারেচারের কারণে যে স্ট্রেস ডেভেলপ হবে সেটাকে বলা হচ্ছে থার্মাল স্ট্রেস। আবার এর কারণে যে স্ট্রেনটা হবে, ম্যাটেরিয়ালের যে ডিফর্মেশন হবে এবং ইনিশিয়াল লেন্থের সাথে যদি আমি ইলংগেশনটাকে কম্পেয়ার করি, তাহলে সেখান থেকে যে চেঞ্জটা পাবো সেটাকে বলা হয় থার্মাল স্ট্রেন। তাহলে থার্মাল স্ট্রেস এন্ড স্ট্রেন আর কজড বাই টেম্পারেচার চেঞ্জ, অনলি ডিউ টু টেম্পারেচার চেঞ্জ। মানে শুধুমাত্র তাপমাত্রার কারণে এখানে পরিবর্তনটা ঘটবে, আর কিছুই না। Materials expand at temperature increase and contracts at temperature decrease. Restricting thermal strain cause thermal stress. তাহলে সেক্ষেত্রে যদি ওই যে আমরা বললাম যে টেম্পারেচারের কারণে হঠাৎ করে যখন স্ট্রেন হয়, সেটাকে যখন রেস্ট্রিক্ট করে, যার মাধ্যমে রেস্ট্রিক্ট করা হচ্ছে সেটাই রেস্ট্রিকশন স্ট্রেসটাকে আমরা বলবো থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেস স্ট্রেন আর শোন এট লেফট। এখানে দেখো বাম পাশে কতগুলো ফিগার দেওয়া আছে, নাম্বার 1 2 3 4 5 6। এখানে একটা ওয়াল আছে নরমালি আর কি, সেখানে কিন্তু বেন্ডিং স্ট্রেস তৈরি হচ্ছে, কারণ ওয়ালের নিচের দিকে ফিক্স করা আছে আর উপরের প্রান্ত ওপেন। যখনই টেম্পারেচারের ইফেক্ট থাকবে, হয়তো বা ওয়ালের এক পাশ দিয়ে কন্ট্রাক্ট হচ্ছে আর এক সাইড দিয়ে হচ্ছে এক্সটেনশন হচ্ছে, আলটিমেটলি সেখানে একটু বেন্ডের মতো হয় আর কি, বেন্ড আকৃতি হচ্ছে, মানে একদিকে টেনসাইল আর একদিকে কম্প্রেসিভ লোড কাজ করছে। সিমিলারলি আরেকটা ফ্রেম আছে যেখানে হচ্ছে মোমেন্ট কাজ করছে ফ্রেমের মধ্যে, ওইখানেও কিন্তু বেন্ডিং স্ট্রেসের সৃষ্টি হচ্ছে। সেকেন্ড ফিগারে আমরা যেটা দেখতে পাচ্ছি। নাম্বার 3 তেও আমরা দেখি বেস ফ্রেম, যেটাকে অ্যাক্সিয়াল স্ট্রেস। এখানেও আসলে কিন্তু স্ট্রেট ছিল, সেটা আসলে একটু বাঁকা হয়ে গেছে, কারণ এখানে আরো বেশি সাপোর্ট দেওয়া ছিল, তো বা বেশি মেম্বার ছিল, যার কারণে এটা একটু কম বাঁকা হয়েছে আর কি। ঠিক আছে, তারপরে 4-5 সিমিলার এক্সাম্পল বলা আছে আর কি। এখানে একটা আছে ফিক্সড এন্ড আর্চ, মানে একটা আর্চ যেখানে হচ্ছে নিচের দিকে ফিক্স করা আছে, সেটাও দেখা যাচ্ছে উপরে যতখানি মুভমেন্ট ছিল সেটা কমে গিয়ে এক্সপানশন হয়ে গেছে, ডানে বামে সরে গেছে আর কি। সিমিলারলি 5 নম্বরেও তাই, পিন সাপোর্টেড যেগুলা সেখানেও পিন দেখা আছে, দেখো বাম 5 নম্বর ফিগারে।
সেখানে দুইটা পিন দেওয়া আছে, পিন জায়গা পর্যন্ত ফিক্সড আছে, কিন্তু বাকি যে উপরের যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে মুভমেন্টটা হয়ে গেছে, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে এবং ডান থেকে বামের দিকে গেছে। এরকম 3 হিঞ্জ আর্টস এরকম। এটা জাস্ট একটা এক্সাম্পল যে ফিগার দিয়ে দেখানো আছে যে থার্মালি ম্যাটেরিয়াল গুলা উইদাউট এনি এডিশনাল লোড বা উইদাউট এনি লোডিং স্ট্রেস, শুধুমাত্র টেম্পারেচারের কারণে যদি স্ট্রেস ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে কি হইতে পারে। তো নরমালি আমরা এখান থেকে থার্মাল স্ট্রেস, স্ট্রেইন এবং ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি এই তিনটা জিনিস যদি আমি জানি, সেখান থেকে আমরা কিন্তু এর কারণে কতটুকু স্ট্রেস হবে কতটুকু স্ট্রেইন হবে, যদিও টেম্পারেচারের যে ইফেক্ট এটা খুবই কম, বাট আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে আর কি। যেমন তোমরা ইতিমধ্যে একসময় দেখছো যে রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা হয় আর কি, ঠিক আছে, এটা ছোটবেলায় পড়ছো আর কি যে কেন ফাঁকা রাখা হয়, সেটার কিছু কারণ ছিল। এটা আমরা জানি যে মাঝখানে যে ফাঁকা রাখা হয় হয়তো প্রায় আগে প্রায় 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা ছিল, এখন আস্তে 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 ওটা কমে অনেক জায়গাতে আছে ফাঁকাই রাখা হয় না, এবং কিছু কিছু জায়গায় হয়তো ফাঁকা রাখা হয় সেটাও খুবই সামান্য পরিমাণ, যেটা হয়তো এখন 2 মিলিমিটার 1 মিলিমিটার এইরকম আর কি, মানে অনেকটাই কমে আসছে। এটা ডিপেন্ড করে হচ্ছে ওইখানে কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে তার উপরে। এখন এইটার জন্য যে দায়ী সেটা হচ্ছে আমরা বলি যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। ওই ম্যাটেরিয়ালের জন্য একটা প্রপার্টিজ আছে যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। ওখান থেকে আমরা বুঝতে পারি যে ওই ম্যাটেরিয়ালের জন্য যদি থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্টের মান অনেক বেশি হয় তাহলে ওইটা বেশি পরিমাণ ইলংগেট হবে, কন্ট্রাক্ট হবে। আর যদি থার্মাল কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অনেক কম হয় বা ওর ভ্যালুটা যদি অনেক কম হয় তাহলে সেটা খুবই সামান্য পরিমাণ ইলংগেট হবে অথবা কন্ট্রাক্ট হবে। এর মান যদি জিরোতে নেওয়া যেত তাহলে আমাদের আর টেম্পারেচার কোনো ইফেক্টই থাকতো না, কিন্তু কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি অনেক কাছাকাছি আর কি, জিরোর কাছাকাছি 10⁻⁶, এর মধ্যেও আর ভ্যালুটা হচ্ছে 0.000001 এরকম টাইপের আর কি। তো আলটিমেটলি এর ভ্যালুটা অনেক কম, যার কারণে কোএফিসিয়েন্টের ভ্যালুটা অনেক কম থাকাতে ওখানে কন্ট্রাকশন বা ইলংগেশনের মানটাও খুব বেশি থাকে না, খুবই কম থাকে। তো স্ট্রেসের ইফেক্ট অবশ্যই থাকবে, সেটা আমাকে কাউন্ট করতে হবে, কারণ আমরা তো আসলে যখন ডিজাইন করব যে কোনো মেশিন এলিমেন্টস বা এই জাতীয় জিনিস, তখন আমাদেরকে বিশেষ করে এই জিনিসগুলো কাজে লাগবে। কারণ আমরা একটা মেশিনের ভিতরে টেম্পারেচারের যে ইফেক্ট, একটা মেশিন যখন স্টার্ট হয় তখন কিন্তু তার টেম্পারেচার থাকে নর্মাল টেম্পারেচার, বা অনেক সময় এসি রুমে থাকলে ওই মেশিনের টেম্পারেচার থাকে অনেক কম আর কি, নর্মাল টেম্পারেচারের চেয়েও কম। তো আলটিমেটলি আস্তে আস্তে মেশিন যখন কাজ করতে থাকে, মুভমেন্টের মধ্যে থাকে, তোমরা জানো যে যখন মুভমেন্টে থাকে তখন মেশিনের মধ্যে টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে, এবং মুভেবল পার্টস গুলো আসলে টেম্পারেচার রাইজ করতেই থাকে কন্টিনিউয়াসলি। এজন্য আমরা অনেক সময় লুব অয়েল ইউজ করি যাতে করে মেশিনের মুভিং যে পার্টস গুলো আছে তার মধ্যে যেন ক্ষয় না হয়ে যায়, এবং ক্ষয় হইলে ওই কি বলে মুভিং এর সময় যদি আমাদের টেম্পারেচার ইনক্রিজ করে, সেক্ষেত্রে লুপ গুলো কিন্তু আমাদের আবার কুলিং ইফেক্ট হিসেবে কিছু কাজ করে আর কি। হ্যাঁ, লুব্রিকেশন ইফেক্ট সাথে সাথে কুলিং ইফেক্ট থাকে আর কি, যাতে করে এটাকে টেম্পারেচার একটু নরমালের মধ্যে রাখা যায়। এরপর ওটা আরো বেশি সময় যদি কাজ করতে থাকে, কন্টিনিউয়াসলি মুভমেন্টের মধ্যে থাকে, তখন কিন্তু সেখানে আরো টেম্পারেচার রাইজ করতে পারে। ওই পার্টস এর আস্তে আস্তে এক্সপানশন হতে পারে, কোনো একটা পার্টস আবার টেম্পারেচার ফলের কারণে কন্ট্রাকশন হতে পারে। তখন যদি পার্টস গুলো মানে দুইটা একটার সাথে আরেকটা অমিল হয়ে যায়, আলটিমেটলি তখন কি হবে, মেশিনটা অকেজো হয়ে যাবে। এই জন্য ওই সমস্ত ডিজাইনের ক্ষেত্রে আমাকে অবশ্যই এটাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে যে ডিউ টু টেম্পারেচার ইফেক্ট হোয়াট উইল বি দ্য থার্মাল স্ট্রেস এন্ড থার্মাল স্ট্রেন, that should be considered during design. Okay, তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি, দেখো থার্মাল স্ট্রেন এখানে জাস্ট একটা লেফট সাইডে নাম্বার 1 একটা বার ছিল, বার অফ ইনিশিয়াল লেন্থ আছে হচ্ছে ক্যাপিটাল এল। আর থার্মাল স্ট্রেন এটা এখানে জাস্ট একটা সূর্যের আলো দিয়ে দেখানো হয়েছে এক্সাম্পল হিসেবে, যে টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে আলটিমেটলি তার লেন্থটা আস্তে 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 বেড়ে গিয়ে ডেল্টা এল পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তার জন্য এটাকে আমরা থার্মাল স্ট্রেন ডেল্টা এল ডিউ টু হিট অ্যাপ্লাই করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এইটা কিভাবে নির্ণয় করব, সেটা কম্পিউটেড অ্যাজ ডেল্টা এল ইকুয়াল হচ্ছে আলফা এল ডেল্টা টি বা আলফা ডেল্টা টি এল। এখানে তিনটা টার্ম আছে, একটা হচ্ছে ডেল্টা এল, তো তোমরা জানো ডেল্টা এল মানে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, আর আলফাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, ডেল্টা টি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ বলতে যেটা বোঝায় একটা টেম্পারেচার ইনক্রিজ হতে পারে অথবা ডিক্রিজ হতে পারে। আমরা নরমালি হচ্ছে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার যদি বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে, সবসময় এটা চিন্তা করবো যে হায়ার থেকে লোয়ার বাদ দেবো বা ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দেবো। সেক্ষেত্রে আমরা যদি পজিটিভ পাই তাহলে হচ্ছে ইলংগেশন হবে, আর যদি নেগেটিভ পাই তাহলে কন্ট্রাকশন হবে। তাহলে নেগেটিভ হইতে পারে অথবা পজিটিভ হইতে পারে। আর এল হচ্ছে আমাদের লেন্থ, ইনিশিয়াল লেন্থ কত সেটা। তো
যেখানে আলফা ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ অথবা ডিক্রিজ, আর এল হচ্ছে ইনিশিয়াল লেন্থ। এইখান থেকে আমরা এল আলফা ডেল্টা টি অথবা আলফা ডেল্টা টি এল এই ফর্মুলাটা মুখস্থ রাখবো থার্মাল স্ট্রেস ক্যালকুলেশনের জন্য। এরপরে সিমিলারলি আমরা যদি দেখি থার্মাল স্ট্রেস কি পরিমাণ হবে, আগের মতোই আমাদের যখন লেন্থ ছিল ইনিশিয়ালি ক্যাপিটাল এল, বেড়ে গিয়ে হয়ে গেছে এল প্লাস ডেল্টা এল, আর যেখানে লোড আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে পি পরিমাণ যদি আমি লোড অ্যাপ্লাই করি, তার মানে এখানে যেমন দেখো ডান দিকে যে ফিগারটা আছে দুই পাশেই আমাদের ফিক্সড সাপোর্ট আছে, তার মানে এটা তো বাড়ার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে কি হবে, যখনই টেম্পারেচারের ইফেক্ট আসবে বাড়ার বা কমার কোনো সুযোগ থাকবে না, তখন টেম্পারেচারের ইফেক্ট আসলে কিন্তু ভিতরের যে অংশটা আছে ওটা কিন্তু অবশ্যই এক্সপানশন হবে অথবা কন্ট্রাকশন হবে। তখন কি হবে, এক্সটার্নালি আরেকটা ওই অংশটা যখন বেড়ে যাচ্ছে তখন সে উপরের সাপোর্ট বা নিচের সাপোর্ট থেকে আবার এটাকে ধাক্কা দিয়ে এটাকে ব্যালেন্স করা হচ্ছে। তার মানে কি ওখানে ইন্টারনালি একটা টেম্পারেচার ইফেক্টের কারণে যেহেতু বেড়ে যাচ্ছে ওইটাকে আবার এক্সটার্নালি ব্যালেন্স করা হচ্ছে। এইটাও কিন্তু আবার আরেকটা ইফেক্ট চলে আসে, সেটাকে আবার আমরা 5 নম্বর ফিগার দেখাইছি যেটা পি দিয়ে ব্যালেন্স করা হচ্ছে, পি পরিমাণ ফোর্স দিয়ে। আচ্ছা, নাম্বার 3 তে বার অফ ইনিশিয়াল লেন্থ দেওয়া আছে এল, ইলংগেশন ডেল্টা এল ডিউ টু হিট, আর হট বার রিডিউস টু ইনিশিয়াল লেন্থ বাই লোড পি। যতটুকু বেড়ে গেছে সেটাকে আবার ব্যালেন্স করা হয়েছে, রিডিউস করা হয়েছে পি লোডের মাধ্যমে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো থার্মাল স্ট্রেস ইন রিস্ট্রেন্ট বার, যেটা রিস্ট্রেন্ট করা হয়েছে, রিস্ট্রেন্ট মিন স্ট্রেন হয়েছে আবার সেটাকে আবার লোডের মাধ্যমে ব্যালেন্স করা হয়েছে, এটাকে আমরা বলছি রিস্ট্রেন্ট বার। তো রিস্ট্রেন্ট বার যদি হয় তাহলে সেক্ষেত্রে ডেল্টা এল তো আমরা ইতিমধ্যে জানি যে এল আলফা ডেল্টা টি অথবা আলফা ডেল্টা টি এল। ডেল্টা এল কে আবার যদি আমি ক্যাপিটাল এল দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো, এখান থেকে দেখো ওই ডান পাশ থেকে ক্যাপিটালটাকে নিয়ে চলে আসলাম হচ্ছে বাম পাশে, তো ডেল্টা এল বাই এল ইকুয়াল টু হচ্ছে আলফা ডেল্টা টি, এটা থাকতেছে। আর তার মানে কি ডেল্টা এল বাই এল মানে হচ্ছে স্ট্রেন, আর স্ট্রেন সমান সমান তাহলে হচ্ছে আলফা ডেল্টা টি। আর আমরা হুকসের যে ল আছে সেখান থেকে আমরা যেটা জানি যে ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু হচ্ছে সিগমা ডিভাইড বাই এপসাইলন, যেখান থেকে সিগমা ইকুয়াল টু ই ইনটু এপসাইলন। তার মানে স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে ই আর আলফা ডেল্টা টি, ই আলফা ডেল্টা টি, যেহেতু এপসাইলন ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আলফা ডেল্টা টি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ই আলফা ডেল্টা টি। এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা শিখলাম, সেটা হচ্ছে স্ট্রেসের ভ্যালু আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে ই আলফা ডেল্টা টি, যে ওই ম্যাটেরিয়ালের জন্য ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি, আলফা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। এটা আমরা আগে বলছি যে মিটার পার মিটার ডিগ্রি সেলসিয়াস হতে পারে, মিটার পার মিটার ডিগ্রি কেলভিন হতে পারে, মিলিমিটার পার মিলিমিটার ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিগ্রি কেলভিন হতে পারে। তাহলে ওখানে একটা টেম্পারেচার ইফেক্ট থাকবে, আর একটা হচ্ছে ডাইমেনশনটা কিসের উপর নেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে। আর ডেল্টা টিটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, যেটা চেঞ্জ মিন্স ইনিশিয়াল এবং ফাইনাল, বা ফাইনাল আর ইনিশিয়ালের যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলছি চেঞ্জ। তাহলে একটা দেখলাম হচ্ছে আলফা আলফা এল আলফা ডেল্টা টি, আর এপসাইলনটা হচ্ছে আলফা ডেল্টা টি, আর সিগমা হচ্ছে ই আলফা ডেল্টা টি। এই তিনটা ফর্মুলা তোমাদেরকে ভালোভাবে আচ্ছা, ঠিক কোনো স্যার, সমস্যা? ফারুক বলো। একটা সমস্যা ছিল আর কি। সমস্যা বলতে একটু কোয়ারি ছিল। হ্যাঁ বলো। মানে স্যার, আমরা তো ওই যে লাস্টের যে ফিগারটাই দেখলাম সেটা হচ্ছে আপনার আর দুই পাশে দুইটা ফিক্সড সাপোর্ট, কিন্তু এই ক্ষেত্রে যে ফোর্সটা দেখানো হয়েছে মানে একটা নির্দিষ্ট রিঅ্যাকশন থেকে দেখানো হয়েছে বা একটা দিক থেকে দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি কি এটা এইভাবে নির্দিষ্ট এক দিক থেকে কাজ করে নাকি দুইটা না সাইড না না, থেকে আসলে রিঅ্যাকশন বরাবর আসলে কাজ আমরা করে? আমরা যখনই কোনো জায়গায় ফোর্স অ্যাপ্লাই করতে দেখি সব সময় দেখি যে এটাকে ব্যালেন্স করতে হয় আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? ব্যালেন্স মিন্স দুই পাশ থেকে কিন্তু ব্যালেন্স হবে আর কি, সেটা এখন ইকুয়াল হোক আর ওখানে অনেক সময় কম বেশি হতে পারে, বাট দুই পাশ থেকে কিন্তু রিঅ্যাকশন ফোর্স আসবে আর কি। ঠিক আছে, জি স্যার, তাহলে ঠিক আছে, এটা জাস্ট আমরা বোঝানোর জন্য সবসময় দেওয়া এটাকে হয়েছে। একটা দিয়ে দেখাই, বাট সবসময় যদি কেটে নেই তখন দেখা যায় দুই পাশে কিন্তু ফোর্স থাকে। আমাদের স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস কিন্তু মেইন ইয়াটাই হচ্ছে তাই, আমি যে কোনো এক জি স্যার। জায়গায় লোড অ্যাপ্লাই করলেও এটা দুই পাশে তার ইফেক্টটা কাজ করবে। আচ্ছা, এখানে কিছু কমন কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করি আর কি। এই সমস্ত জিনিসেরও কিন্তু কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন আমরা জানা উচিত একটু। সেজন্য একটু জাস্ট এখানে দেওয়া আছে, দেখো অ্যালুমিনিয়াম, স্টিল, কংক্রিট, মেশনারি, তারপর হচ্ছে উড, গ্লাস, প্লাস্টিক, এই জাতীয় জিনিসগুলো আমাদের সচরাচর কাজে লাগে আর কি। তখন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তখন কিন্তু আমরা কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনের ভ্যালু এখান থেকে জেনে নিতে পারি আর কি। এটা দেখো দেওয়া আছে আলফা, এক্ষেত্রে ইঞ্চি পার ইঞ্চি ডিগ্রি ফারেনহাইট এই স্কেলও আছে, আর হচ্ছে মিটার পার মিটার ডিগ্রি সেলসিয়াস স্কেলও আছে। অ্যালুমিনিয়ামে আমি যেটা বলবো যে অ্যালুমিনিয়াম হচ্ছে 224, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, বাট তোমরা যদি তোমাদেরকে বইয়ের মধ্যে বা প্রবলেম করতে যখন দিবে তখন যেটা বলা থাকবে সেটা তোমরা ইউজ করবে।
যেমন স্টিলে 11.7 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার পার মিটার ডিগ্রি সেলসিয়াস। প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার কারণে প্রতি মিটার লেন্থের জন্য 11.7 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার পর্যন্ত লেন্থের ইনক্রিজ হবে অথবা ডিক্রিজ হবে। ঠিক আছে, স্যার এটাকে 10 টু দি পাওয়ার -6 এটার সাথে গুণ হয়ে যাবে নাকি স্যার, যেটা হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে? 11.7 ইনটু 10 টু দি পাওয়ার -6, তার মানে কি পয়েন্ট, মানে 5টা শূন্যর পরে তারপর হচ্ছে 117, বুঝতে পারছো এরকম। ঠিক আছে, 11.7 ইনটু 10 টু দি পাওয়ার -6, এটাকে তুমি ইঞ্জিনিয়ারিং এ যদি কনভার্ট করো তখন দেখো 0.0000117 এরকম হবে। কত হচ্ছে এটা জাস্ট আমি একটু বোঝাতে যে 1 মিটার দৈর্ঘ্য যদি থাকে কোনো একটা স্টিলের বারের, তার জন্য কতটুকু চেঞ্জ হবে সেটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য 11.7 ইনটু 10 টু দি পাওয়ার -6। যদি 10 ডিগ্রি চেঞ্জ হয় তাহলে 11.7 ইনটু 10 টু দি পাওয়ার -6 মাল্টিপ্লাইড বাই 10 ডিগ্রি। হ্যাঁ, টেম্পারেচার যখন 10 ডিগ্রি ডিফারেন্স হবে। আবার যে লেন্থ 1 মিটার না হয় 100 মিটার হয়, ওইটাকে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। এইভাবে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব আর কি। হ্যাঁ, টোটাল লেন্থটা আসলে কত হতে পারে। এটা লেন্থ এবং টেম্পারেচার এই দুটোর সাথে ভ্যারি করবে স্যার। হ্যাঁ হ্যাঁ, লেন্থ এবং টেম্পারেচার দুইটার সাথে ভ্যারি করে। এটা আসলে মিটার পার মিটার ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো? মিটার পার মিটার ডিগ্রি সেলসিয়াস। প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইফেক্টের কারণে প্রতি মিটার দৈর্ঘ্যের মধ্যে এত পরিমাণ লেন্থ চেঞ্জ হবে। চেঞ্জ বলতে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। দ্যাট ডিপেন্ডস অন টেম্পারেচার ইনক্রিজ অর ডিক্রিজ। ঠিক আছে, এইখানে দেখো সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিকের ভ্যালু 122 থেকে 144 পর্যন্ত দেখা যাচ্ছে রেঞ্জ। এটা হচ্ছে অনেক বেশি আর কি। তাহলে প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করলে সাধারণত টেম্পারেচারে খুব বেশি ভেরিয়েশন হবে না। বাট তুমি যদি স্টিল জাতীয় জিনিস, যেমন এখানে মেশিনারি জাতীয় জিনিস বা যে কংক্রিট আরো আছে, কম আছে আর কি, এগুলো হচ্ছে অনেক কম। মানে তুমি প্লাস্টিকের মধ্যে হিট ফ্লো যখনই করবা টেম্পারেচারের কারণে সে বেশি ফুলে যাবে অথবা সে বেশি কন্ট্যাক্ট করবে টেম্পারেচারটা। ঠিক আছে, এটা মাথায় রেখো। এই ভ্যালুটা যার বেশি কম, সবচেয়ে কম যে তার, সেটা আমরা ব্যবহার করতে পারলে আরো বেশি ভালো। এটা যদি আরো কমতে কমতে যদি 1 ইনটু 10 টু দি পাওয়ার -6 হয় তাহলে আরো কমে যাবে। ঠিক আছে, তার মানে 0.00001 এরকম একটা ভ্যালু আসবে প্রতি মিটার লেন্থ চেঞ্জের কারণে। আচ্ছা, এরপর আমরা একটু তাহলে সামারি আকারে কিছু প্রবলেম দেখি আর কি, যেটা হচ্ছে এখানে আমাদের যেটা তাহলে পেলাম একটা হচ্ছে সাপোর্ট যদি আমরা দেই দুই পাশে, যেটা একটু আগে দেখালাম দুই পাশে সাপোর্ট দেওয়া আছে। সাপোর্টের কারণে কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানে যেই পরিমাণ থার্মাল স্ট্রেস ডেভেলপ হয়েছে ওইটাকে আবার ব্যালেন্স করা হয়েছে কিন্তু সাপোর্টের মাধ্যমে। তাহলে সাপোর্টের মধ্যে কিন্তু আমাকে আলাদাভাবে একটা লোড এখানে চলে আসতেছে, সেটাকে আমরা বলছি ইল্ডিং হওয়া। ইল্ডিং যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা আমরা সাপোর্টের মাধ্যমে দেখতে পারি। তো যদি ইল্ড হয়, কতটুকু পরিমাণ পরিবর্তন হইলো জায়গাটা, তাহলে সেটাকে আমরা বলছি ইল্ডিং। ওই যদি ইল্ডিং এর পরিমাণ ক্যাপিটাল ডেল্টা হয় আর কি, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করব। আমরা নরমালি তো পাইলাম হচ্ছে ডেল্টা এল ইকুয়াল টু হচ্ছে এল আলফা ডেল্টা টি। ঠিক আছে, ডেল্টা টি কে এখানে টি দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে। তোমরা এখানে ফুলমির বইয়ে দেখবা যে টি দিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, ডেল্টা টি না লিখে টি দিয়ে লেখা হয়েছে। তোমরা টি মানে হচ্ছে ডেল্টা টি, চেঞ্জ ইন টেম্পারেচার। আর তাহলে এখানে যদি অ্যামাউন্ট, মানে ওই যে ইল্ডিং এর পরিমাণটা যদি একটা ফাঁকা জায়গা থাকে আর কি, যে এতটুকু পরিমাণ ইল্ড হবে, সেটা 0.1 মিলিমিটার 0.2 মিলিমিটার, তখন ওই অংশগুলো তোমাকে আবার বাদ দিতে হবে। কারণ কি, মানে নরমালি তো টেম্পারেচারের কারণে মনে করো একটা জিনিস বেড়ে গিয়ে আস্তে 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 10 মিলিমিটার বাড়বে, কিন্তু তুমি ফাঁকা রাখছো হয়তো 8 মিলিমিটার, তাহলে আমাকে 10 থেকে 8 যদি আমি বাদ দেই, বাকি যে 2 মিলিমিটার আছে সেটাকে আমাকে ব্যালেন্স করতে হবে ফোর্সের মাধ্যমে। ফোর্সের মাধ্যমে যে স্ট্রেস ডেভেলপ করবে সেটার মাধ্যমে। তার মানে ওখানে আমার একটা এক্সটার্নালি ফোর্স ডেভেলপ করবে, তার কারণে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, দ্যাট উইল বি দা লোড অ্যাক্টিং স্ট্রেস। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে থার্মাল স্ট্রেস আর একটা হচ্ছে লোড অ্যাক্টিং স্ট্রেস। লোড অ্যাক্টিং স্ট্রেসটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে এই ফর্মুলা ইউজ করে। সেখানে একটা, তাহলে দেখো যদি ইল্ডিং হয় এবং ইল্ডিং এর পরিমাণ যদি আমার বলা থাকে, তাহলে এল আলফা ডেল্টা টি মাইনাস হচ্ছে ওই ইল্ডের পরিমাণটা, সেখান থেকে পাবো ডেল্টা এল। সেখান থেকে আবার যদি স্ট্রেন বের করতে চাই, স্ট্রেন সমান ডেল এল বাই এল, সেটা হচ্ছে এল আলফা ডেল্টা টি মাইনাস ডেল্টা ডিভাইড বাই এল, তার মানে আলফা টি মাইনাস ডেল্টা ডিভাইড বাই এল। আর স্ট্রেস হচ্ছে ই ইনটু এপসিলন। সেখানে আমাদের উপরে যে এপসিলনের যে ফর্মুলা আছে ওর সাথে ইয়াংস মডুলাস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। এই তিনটাও আমাদেরকে জানতে হবে যদি ইল্ডিং হয়। আর ইল্ডিং যখন 0, তখন ডেল্টার মানটা তখন 0 হয়ে যায় অটোমেটিক্যালি। এপসিলন সমান সমান হচ্ছে আলফা, কি হবে, আলফা টি সিগমা ইকুয়াল টু হচ্ছে ই আলফা ডেল্টা টি, আর এপসিলন সমান সমান আলফা ডেল্টা টি। আর এটা তো আমরা আগেই পড়লাম আর কি, যখন ইল্ডিং এর মান 0, কোনো ইল্ডিং নাই। আর যদি ইল্ডিং থাকে তাহলে সেক্ষেত্রে ইল্ডিংটাকে আমরা কনসিডার করব। আচ্ছা, এখন একটা প্রবলেম একটু দেখি, এক্সাম্পল প্রবলেম। একটা অ্যালুমিনিয়াম অ্যালয় বার, যেটা ফিক্সড এট ইটস বোথ এন্ডস,
is heated through 20 Kelvin. এখানে 20 ডিগ্রি কেলভিন পর্যন্ত হিটেড করা হয়েছে। Find the stress developed in the bar, take modulus of elasticity and coefficient of linear expansion for the bar material as 80 GPa and 24 multiplied by 10 to the power minus 6 per degree Kelvin respectively. তো এখানে দেখো আমাদের ইয়াংস মডুলাস দেওয়া আছে 80 GPa আর আলফা এর ভ্যালু দেওয়া আছে 24 × 10 to the power minus 6 per degree Kelvin। এখানে অনেক সময় যেহেতু লেন্থ বলা নাই কি মিটারে আছে নাকি মিলিমিটারে আছে, এজন্য এখানে কিন্তু বলেও না যে মিটার পার মিটার বা মিলিমিটার পার মিলিমিটার এরকম কিছু, ঠিক আছে। তো যেহেতু আমরা ইয়াংস মডুলাসটা ব্যবহার করব গিগা প্যাসকেলে, তাহলে ওইটার একটা ভ্যালু কিন্তু আমাদেরকে নিউটন পার মিলিমিটার স্কয়ার বা মিটার স্কয়ার চলে আসবে। তো আলটিমেটলি সেখান থেকে আমরা ধরে নেব যে ওই ইউনিটে আমরা এখানে ব্যবহার করছি, তাহলে মিলিমিটার পার মিলিমিটার ডিগ্রি। তো এখানে টেম্পারেচার ইনক্রিজ মিন্স ডেল্টা টি এর ভ্যালু বলা আছে 20 ডিগ্রি কেলভিন আর মডুলাস অফ ইলাস্টিসিটি বলা আছে 80 জিপিএ, যেটা আমরা নরমালি মেগা প্যাসকেলে কনভার্ট করে নিচ্ছি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে। আর সাধারণত লিনিয়ার এক্সপানশন বা কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন যেটা আমরা বলছি সেটা হচ্ছে আলফা। তাহলে আমাদের স্ট্রেসের পরিমাণ কত হবে? ই আলফা ডেল্টা টি, এটা আমাদের ফর্মুলা, ঠিক আছে। ই আলফা ডেল্টা টি, তাহলে এখানে জাস্ট ফর্মুলাতে বসাই দিব, তাহলে এখানে যে ভ্যালুটা পাবো 38.4 মেগাপাস্কেল। এটা হচ্ছে আমাদের থার্মাল স্ট্রেসের ভ্যালু। এখন যদি থার্মাল স্ট্রেন বের করতে বলে তাহলে আমাদের কি হবে? আলফা ডেল্টা টি, জাস্ট আলফা ডেল্টা টি, ঠিক আছে। থার্মাল স্ট্রেন হচ্ছে আলফা ডেল্টা টি, সেই ফর্মুলা ইউজ করে সেখান থেকে আমরা আলফা ডেল্টা টি ইউজ করে স্ট্রেন পাবো। এরপর যদি ইয়াংস মডুলাস বের করতে বলে তখন কিন্তু আমরা সিগমা ডিভাইড বাই ই, এখানে অলরেডি ইয়াংস মডুলাস দেওয়া আছে, অতএব আর বলবে না। যদি ওই টাইপের থাকে যে আমাদের স্ট্রেস বের করা যায়, স্ট্রেন বের করা যায়, ইয়াংস মডুলাস সেখান থেকে বের করতে হবে, তখন আমরা সেই ফর্মুলা ইউজ করব, ঠিক আছে। স্ট্রেসকে স্ট্রেন দ্বারা ভাগ করব। সেকেন্ড আরেকটা एग्जांपल দেখো দেওয়া আছে, একটা ব্রাশ রড 2 মিটার লং ইজ ফিক্সড এট বোথ ইটস এন্ডস। একটা ব্রাশের রড আছে যার দুই পাশেই ফিক্সড করা আছে এবং ব্রাশ রডের যে লেন্থ আছে সেটা হচ্ছে 2 মিটার। If the thermal stress is not to exceed 76.5 megapascal, calculate the temperature through which the rod should be heated. Take the values of alpha and E as এত এত। তাহলে এখানে ইয়াংস মডুলাস দেওয়া আছে, আলফা দেওয়া আছে, ম্যাক্সিমাম স্ট্রেস যেটা ডেভেলপ হচ্ছে 76.5 মেগাপ্যাসকেল সেটা বলা আছে। তাহলে সেখান থেকে আমাদেরকে বের করতে বলছে যে টেম্পারেচার চেঞ্জ কত হবে সেটা। তাহলে জাস্ট আগের ফর্মুলাই আছে, সিগমা ইকুয়াল টু হচ্ছে ই আলফা ডেল্টা টি, সেখান থেকে আননোন যেটা সেটা হচ্ছে ডেল্টা টি এর ভ্যালুটা আমরা আননোন অবস্থা বের করব, তাহলে আসছে হচ্ছে 50 কেলভিন। তো আরেকটা প্রবলেম দেখি যেখানে ইল্ডিং ইনভলভ আছে আর কি। টু প্যারালাল ওয়ালস 6 মিটার apart are stayed together by a steel rod। দুইটা প্যারালাল ওয়াল আছে, হ্যাঁ, পাশাপাশি, হয়তো প্যারালাল ওয়াল আছে, দুইটা ওয়াল আর কি, দুইটাই ভার্টিক্যালি আছে মনে করো। তার মাঝখানে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে 6 মিটার আছে, যেখানে বাই একটা স্টিলের রড দেওয়া আছে যেটা হচ্ছে 25 মিলিমিটার ডায়ামিটার পাসিং থ্রু মেটাল প্লেটস এন্ড নাটস at each end. The nuts are tightened home when the rod is at temperature of 100 degrees Celsius. Determine the stress in the rod when the temperature falls down to 60 degree. তার মানে প্রথমে ছিল 100 ডিগ্রি, পরে সেটা হয়ে গেছে 60 ডিগ্রিতে। নাটটাকে প্রথমে যখন নরমাল অবস্থায় টাইট করা হয়েছে তখন ছিল টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তীতে টেম্পারেচার ফল করে 60 ডিগ্রিতে চলে আসছে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে ঘটনাটা সেটা এখানে দেখতে হবে। এখন যেটা বলছে ডিটারমাইন দ্য স্ট্রেস ইন দ্য রড when the temperature falls down to 60 ডিগ্রি সেলসিয়াস if the ends do not yield। ফার্স্ট হচ্ছে দুই পাশে যে এন্ড আছে বা ওয়াল দুইটা আছে এটা একদম ফিক্স জায়গায় আছে, যেখানে ছিল সেখানে আছে, and the ends yield by 1 মিলিমিটার। এবং সেকেন্ডলি যেটা বলছে যে 1 মিলিমিটার সরে গেছে ওয়ালটা, ঠিক আছে, যেহেতু দুই পাশে ওয়ালের সাথে আটকানো আছে। তো সেখানে আমাদের সব ভ্যালুগুলো এখানে দেওয়া, দেখো এখানে যেটা বলছে যে স্ট্রেসের ভ্যালুটা, তাহলে সরাসরি আমরা সিগমা ভ্যালুটা বের করে ফেলতে পারি। যদি ইল্ডিং না হয় তাহলে ই আলফা ডেল্টা টি ফর্মুলা ইউজ করব, সেখান থেকে আমরা যেটা পাবো আলফার ভ্যালু দেওয়া আছে, ডেল্টা টি কত সেটা হচ্ছে 100 থেকে 60 বাদ দিলে যেটা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস, আর ইয়াংস মডুলাস বলা আছে। আলটিমেটলি আমরা এখান থেকে 96 মেগাপ্যাসকেল পেয়ে যাচ্ছি। এরপর সেকেন্ড যেটা পাচ্ছি বি নাম্বারে, দেখো স্ট্রেস যদি ইল্ডিং হয় 1 মিলিমিটার তখন কি হবে? আমাদের যে ফর্মুলাটা আমরা দেখছি ইল্ডিং এর জন্য সেটা হচ্ছে সিগমা সমান আলফা ডেল্টা টি মাইনাস ক্যাপিটাল ডেল্টা বাই এল। ক্যাপিটাল ডেল্টা মিন্স হচ্ছে ইল্ডিং, এটাকে মাল্টিপ্লাই করব ই দিয়ে, মানে ই আলফা ডেল্টা টি মাইনাস ই ক্যাপিটাল ডেল্টা ডিভাইড বাই স্মল এল। এই ফর্মুলা বসাই দিলে কিন্তু তুমি এখান থেকে স্ট্রেস পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে 62.6।
দেখো উপরে আমাদের টোটাল কোনো ইল্ডিং হয় নাই, তাহলে সেখানে যে পরিমাণ স্ট্রেস তৈরি হয়েছিল সেটা হচ্ছে 96 মেগাপাস্কেল। আর যদি ইল্ডিং এর জন্য একটা স্পেস দেওয়া থাকে তাহলে সেখানে কিন্তু স্ট্রেসের পরিমাণ কম থাকে। এটা এখান থেকে আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে 96 আর একটা 62.6। তাহলে ইল্ডিং যখন আরো বাড়বে তখন স্ট্রেস আরো কমে যাবে, ঠিক আছে। এজন্য ইল্ডিং মানে ফাঁকা জায়গা যদি রেখে দেওয়া হয় তাহলে দেখবা ওখানে যে স্ট্রেসটা কাজ করবে সেটা খুবই কম থাকবে। এই জন্য আমরা বললাম যে রেল লাইনের মাঝখানে কেন ফাঁকা রাখা হয়। তাহলে রেলের যে ম্যাটেরিয়াল গুলো ছিল আগে, এখন আস্তে আস্তে এটা ম্যাটেরিয়ালটাকে ইমপ্রুভ করে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা হয়তো এখন দেখতে পাই অনেক জায়গাতে ফাঁকা নাই, এরকম হয়, খুবই কম ফাঁকা থাকে, আগে অনেক বেশি থাকতো। বুঝা গেছে প্রবলেম? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরে আমাদের এইখানে কিছু স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেমের মতো কিছু প্রবলেমও আছে আবার যেটা তোমরা দেখছো। একটা স্টিলের রড ABC is firmly held between two rigid supports A and C as shown in figure। এখানে দেখো A এবং C দুইটা সাপোর্ট আছে, ধরো দুইটা ওয়াল আছে আর কি, এর মাঝখানে একটা হচ্ছে AB আর একটা হচ্ছে BC সেকশন। এটা আবার স্টিলের রড, যেটা দুই রকমের ক্রস সেকশন আছে। একটা প্রথম অংশে ছিল হচ্ছে 400 স্কয়ার মিলিমিটার, একটা সেকেন্ড অংশে যেটা ওখানে আছে 600 স্কয়ার মিলিমিটার। Find the stresses developed in the two portions of the rod when it is heated through 15 degree Kelvin. Take alpha equal to এত and E equal to 200 GPa। তো এইখানে সবই দেওয়া আছে আর কি। আলটিমেটলি আমাদের যেটা বের করতে বলছে সেটা কি, স্ট্রেস কতটুকু ডেভেলপ করছে টু পোরশন এন্ডে, সেটা। এখানে আমরা জাস্ট কম্পোজিটের যে ফর্মুলা আছে সেটা কিন্তু ইউজ করতে পারি আর কি। তো এখানে যেটা আছে দেখো, সিগমা 1 হচ্ছে স্ট্রেস ডেভেলপড ইন পোরশন AB ডিউ টু ইনক্রিজ ইন টেম্পারেচার, আর সিগমা 2 হচ্ছে BC এর মধ্যে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করছে সেটা। এখন আমাদের মানে সিগমা 1 আর সিগমা 2 এর মধ্যে একটা রিলেশন যদি আমি বের করতে চাই, তাহলে সিগমা 1 ইকুয়াল টু হচ্ছে 1.5 ইনটু সিগমা 2। কিভাবে? এখানকার এরিয়া রেসপেক্টে আমরা যেটা বের করতে পারি, কারণ এরিয়া কম বেশি আছে যেহেতু, তার মানে স্ট্রেসের পরিমাণ অটোমেটিক্যালি কম বেশি হবে। সেই A1 সিগমা 1 সিগমা 1 মিন্স হচ্ছে P1, বুঝতে পারছো? এখানে যে পরিমাণ লোড সিগমা ইকুয়াল টু হচ্ছে P/A, তাহলে P ইকুয়াল টু হচ্ছে সিগমা ইনটু A। তাহলে P1 মিন্স হচ্ছে সিগমা 1 A1 আর P2 হচ্ছে সিগমা 2 A2। তাহলে A1 মানে P1 যেটা যে পরিমাণ লোড A B থেকে যাচ্ছে সেটা কিন্তু BC এর মধ্যে ঢুকে যাচ্ছে অথবা BC থেকে বের হচ্ছে। তার মানে কি P1 ইকুয়াল টু হচ্ছে P2। সেখান থেকে আমরা বলতে পারি সিগমা 1 A1 ইকুয়াল টু সিগমা 2 A2। তাহলে এখান থেকে আমরা একটা সিগমা 1 আর সিগমা 2 এর মধ্যে একটা রিলেশন বের করতে পারি। That means sigma 1 equal to 1.5 sigma 2। তো এখান থেকে দেখো আরেকটা জিনিস, we know that the free expansion of part 1 due to increase in temperature, যদি আমি 3D ছেড়ে দেই তাহলে প্রথম যে অংশটা আছে সেটা ডেল্টা L1 সমান কি L আলফা ডেল্টা T। এই ফর্মুলা ইউজ করলে আমরা পাচ্ছি 0.09 মিলিমিটার। সিমিলারলি সেকেন্ড যে পার্টটা আছে BC পার্ট, সেটার জন্য ডেল্টা L2 সমান L আলফা ডেল্টা T। তার লেন্থ বলা আছে, আলফা দেওয়া আছে, টেম্পারেচার চেঞ্জ বলা আছে, তার জন্য এলংগেশন হচ্ছে 0.144 মিলিমিটার। তাহলে এই দুইটার জন্য আলাদা আলাদা আমরা এলংগেশন পেয়ে যাচ্ছি। টোটাল এক্সপানশন তাহলে কতটুকু হচ্ছে, ডেল্টা L1 এবং ডেল্টা L2 যদি আমি যোগ করি তাহলে পাবো হচ্ছে টোটাল এলংগেশন এত। বাট টোটাল এলংগেশনটা হবে আবার কিন্তু আমাদের, দেখো নাও লেট আস অ্যাসিউম এ কম্প্রেসিভ ফোর্স। যেহেতু আমাদের দুই পাশে ফিক্স করা আছে, দুইটা ওয়াল একদম ফিক্সড, তার মানে কোনোভাবেই কিন্তু আমরা ওয়ালের বাইরে যেতে পারবো না। তাহলে আমাকে এই যে টেম্পারেচারের কারণে যে বেড়ে গেছে দুইটা বারই, বেড়ে বেড়ে কত হয়েছে 0.234 মিলিমিটার পর্যন্ত বেড়ে গেছে। এইখানে আমরা যেটা দেখলাম যে A এবং C তে যেহেতু ফিক্সড করা আছে, which will be cause a contraction of 0.234 মিলিমিটার of the rod equal to the total expansion। তার মানে এখানে যে যতটুকু আমরা দেখলাম টেম্পারেচার এখানে বাড়তেছে সেটাকে আবার আমি সাপোর্টের মাধ্যমে রিডিউস করে দেব। এটা কিভাবে করব, তার জন্য আমাকে জানি যে ডেল্টা L ইকুয়াল টু হচ্ছে PL/AE, ঠিক আছে। P/A আমরা জানি সিগমা, আর প্রথমটার ক্ষেত্রে P/A মিন্স সিগমা 1 L1 প্লাস সিগমা 2 L2। এটা আমাদের জাস্ট নরমাল যে ফর্মুলা সেটা। তো সেখান থেকে আমরা দেখো সিগমা 1 L1 এর যে রিলেশনশিপ সেটা আমরা এখান থেকে সিগমা 1 ইকুয়াল টু হচ্ছে সিগমা 1.5 ইনটু সিগমা 2। এবার সিগমা 1টাকে আমরা সিগমা 2 তে কনভার্ট করে ফেললাম, তাহলে টোটাল টার্মসটা চলে আসছে সিগমা 2 তে। তাহলে সিগমা 2 এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি তখন 30.2 মেগাপাস্কেল, আর সিগমা 1 হচ্ছে 45.3 মেগাপাস্কেল, 1.5 টাইমস অফ সিগমা 2। ঠিক আছে, তার মানে আমাদের ফার্স্ট ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণ স্ট্রেস কাজ করবে সেটা আমরা পেয়ে যাচ্ছি, আর সেকেন্ড ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণ স্ট্রেস কাজ করবে সেটাও পেয়ে যাচ্ছি। এই তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে PL/AE না লিখে এখানে সিগমা L/E
প্লাস সিগমা এল বাই ই, দুইটার জন্য আলাদা আলাদা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট আরেকটা যে প্রবলেম সেটা যদি আমি দেখি, জাস্ট ওটা একপাশে লেফট সাইডে ছিল স্মলার ডাইমেনশন আর রাইট সাইডে ছিল হচ্ছে লার্জার ডাইমেনশন। এখানে জাস্ট উল্টা আর কি, একটা কম্পোজিট বার মেড আপ অফ অ্যালুমিনিয়াম এন্ড স্টিল। এখানে আবার দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে স্টিলের তৈরি। is held between two supports as shown in figure 4 5.4, sorry 5.4 হবে না, এটা 5.7 হবে, ভুলে এখানে 5.4 হয়ে গেছে। যাই হোক, এই ফিগারে দেখানো আছে এটা কম্পোজিট বার। The bars are stress free at temperature of 38 degrees Celsius. That will be the stresses in the two bars when the temperature is 21 degrees Celsius. If the supports are unyielding, unyielding মানে যেখানে আছে সেভাবেই থাকবে। Second condition, the supports come nearer to each other by 0.1 mm. একটা আরেকটার কাছাকাছি চলে আসছে 0.1 mm, তার মানে আরো ছোট হয়ে যাচ্ছে শর্ট লেন্থটা। It can be assumed that the change of temperature is uniform all along the length of the bar. Temperature যে চেঞ্জ বা ইফেক্টটা সেটা ইউনিফর্মলি আসবে। আর তারপর take E for the steel 200 GPa, E for aluminum 75 GPa, and coefficient of expansion for steel and aluminum are given as 11.7 multiplied by 10 to the power minus 6 and 23.4 10 to the power minus 6 per degree Celsius। ঠিক আছে, এরকম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আশা করি তোমরা করতে পারবে, তাই না? পারা যাবে? ক্লিয়ার? জি স্যার, পারা যাবে। আগেরটার মতোই জাস্ট, আর কিছু না। ঠিক আছে, তোমরা এটা করবা আর কি নিজেরা, সেটার জন্য দেওয়া হয়েছে। এরপরে আরেকটু ভিন্ন টাইপের, যেটা আমরা আগে এটা দেখেছিলাম যে কম্পোজিটের মধ্যে, ঠিক আছে, যেখানে কপার অ্যালুমিনিয়াম এরকম বার যদি থাকে আর মাঝখানে যদি ফাঁকা দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, এখানে একটা দুইটা রিজিড স্ল্যাব আছে উপরে আর নিচে। এখানে সাপোর্ট মানে দুইটা রিজিড স্ল্যাবে সাপোর্ট করা আছে, আর এখানে টেম্পারেচারের যে ভেরিয়েশন সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভেরিয়েশন করানো হবে, এবং দুইটা ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা ভাবে আলফার মানও বলা আছে, ইয়ান্স মডেল বলা আছে, ক্রস সেকশনাল এরিয়া বলা আছে। সেক্ষেত্রে স্ট্রেস ক্যালকুলেট করতে বলছে আমাদেরকে, তাই না? এরিয়াও বলা আছে, তার মানে কপার এবং অ্যালুমিনিয়ামের আলাদা আলাদাভাবে এরিয়া এবং ইয়ান্স মডুলাস আর আলফা তিনটাই দেওয়া আছে। সেক্ষেত্রে আমাকে স্ট্রেস ক্যালকুলেট করতে হবে। এখানে আমরা জাস্ট ওই আগের মতো একই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম চিন্তা করে অনেক সময় যেগুলো ইলাস্টিক রিলেশনশিপ সেটা আগে নিয়ে এসে আলাদাভাবে ইকুয়েশন তৈরি করে নিতে হবে। আর নরমালি তো আমরা একটা ইকুয়েশন পাবোই, সেক্ষেত্রে যে টোটাল যে ইলংগেশনটা সেটা যে রিলেশন সেটা আমরা আলাদাভাবে নিয়ে আসবো। দেখো এখানে যদি কমপ্লিট ফ্রিডম থাকে, টেম্পারেচারের কারণে কি হবে, এল আলফা ডেল্টা টি, এটা হচ্ছে আমরা জানি থার্মালের যে টেম্পারেচারের যে ইফেক্ট, ঠিক আছে, ডেল্টা যে কোনো ইলংগেশন প্রত্যেকটা বারের ক্ষেত্রেই যদি কপার ধরি, তাহলে কপারের ডেল্টা টি এর কারণে যে কপারের ইলংগেশন হবে সেটা হচ্ছে এল আলফা ডেল্টা। তার যে ইনিশিয়াল লেন্থ কত ছিল 750 মিলিমিটার, এবং মাল্টিপ্লাইড বাই হচ্ছে আলফার ভ্যালু কত আর ডেল্টা টি কত সেটা, তাহলে সেখান থেকে আমরা কপার অ্যালুমিনিয়াম দুইটার জন্য আলাদা আলাদাভাবে বের করে ফেলবো। এখন দেখো অ্যালুমিনিয়ামের যে অংশটা আছে সেটা কিন্তু ক্যাপিটাল ডেল্টা মানে 0.18 মিলিমিটার কম আছে, আর কপারেরটা 0.18 মিলিমিটার বেশি আছে। এখন উপর থেকে যখন লোড আসবে বা সেক্ষেত্রে ওইটা ওই পর্যন্ত যখন আসবে তখন শুধুমাত্র কপারকেই ডিক্রিজ করবে, এরপরে আইসা কপার এবং অ্যালুমিনিয়াম দুইটাকে ডিক্রিজ করবে, এরকম একটা সিচুয়েশন। তার মানে আমরা যদি ফিগার থেকে দেখি, ডান দিকে একটা ফিগার আছে, দেখো এখানে ফোর্সটা কিন্তু কপারের যে ফোর্স সেটা উপর দিকে যাচ্ছে, কপার থেকে যাচ্ছে, আর উপর থেকে 2F পরিমাণ ফোর্স নিচের দিকে আসতেছে একটা সার্টেন লেভেল পর্যন্ত। এটা হচ্ছে একটা লেভেল পর্যন্ত। এখন টেম্পারেচারের কারণে আমরা আস্তে আস্তে কপারও বাড়তেছে, অ্যালুমিনিয়ামও বাড়তেছে, আবার কপারও বাড়তে বাড়তে তিনটা একই রেটে বাড়তেছে না, কারণ কপারের আলফার ভ্যালু যা, অ্যালুমিনিয়ামের আলফার ভ্যালু কিন্তু তা না। সেজন্য আমাকে দুইটা আলাদাভাবে চিন্তা করতে হবে আর কি। এখানে ডেল্টা টি ইকুয়াল টু হচ্ছে এল আলফা ডেল্টা টি, এই ফর্মুলা ইউজ করে আমরা যেটা বের করব সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কপারের জন্য হচ্ছে আলফার ভ্যালু বলা আছে 16.8 ইনটু লেন্থ হচ্ছে কত 750 ইনটু ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার চেঞ্জ 95 থেকে 10 ডিগ্রি কমে গেছে আর কি। হ্যাঁ সরি স্যার এই যে 95 হচ্ছে ফাইনাল টেম্পারেচার। স্যার এখানে ডেল টি আর ডেল্টা টির মধ্যে তফাৎ কি স্যার? হ্যাঁ বলো। ডেল্টা টি ডেল মানে টি আর ডেল্টা টির মধ্যে ডেল্টা আর ডেল্টা টি সেম, আর কিছু না, কোনো পার্থক্য নেই। ডেল্টা টি আর ডেল্টা তুমি যে ডেল যাই বলো না কেন, ডেল হচ্ছে ক্যাপিটাল তে আমরা নরমালি ডেল বলি আর কি। হ্যাঁ, আর
স্মল গুলোকে ডেল্টা বলি আর কি, বাট দুইটাই ডেল্টা আছে, ক্যাপিটাল ডেল্টা এবং স্মল ডেল্টা। স্যার দুইটা ফ্রি হচ্ছে বডি টেম্পারেচারের চেঞ্জটা আর কি, চেঞ্জ মিনটা হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারটা শুধু বাদ দিবা, ঠিক আছে। নরমালি প্রথমে যে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল সেটা 95 পর্যন্ত উঠছে, তার মানে 95 থেকে 10 বাদ দিলে যেটা পাওয়া যাবে চেঞ্জ ইন টেম্পারেচার, সেটা হচ্ছে ডেল্টা টি অথবা ডেল টি, যেটাই বলো না। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কপারের যেই বারটা আছে সেটা ইলংগেশন হবে কত 1.071 মিলিমিটার পর্যন্ত। আর সিমিলারলি অ্যালুমিনিয়ামের বারেরও ইলংগেশন কত হবে টেম্পারেচারের কারণে সেটা আগে ক্যালকুলেশন করি। অ্যালুমিনিয়ামের জন্য আলফা দেওয়া আছে, লেন্থ বলা আছে, অ্যালুমিনিয়ামের লেন্থ কত সেটা আমরা একটু এখান থেকে বের করব। 750 হচ্ছে আমাদের কপারের লেন্থ, আর এই যে ক্যাপিটাল ডেল্টা এর ভ্যালুটা বলা আছে হচ্ছে 0.18। তাহলে 0.18 মিলিমিটার যদি আমি বাদ দেই তাহলে 750 মাইনাস 0.18 তাহলে 749 পয়েন্ট সামথিং, হ্যাঁ 82 বা এরকম কিছু হবে, 82 মাল্টিপ্লাইড বাই টেম্পারেচার ডিফারেন্স। সেখান থেকে আমরা যেটা পাবো যে থার্মাল ইফেক্টের কারণে 1.472 মিলিমিটার পর্যন্ত সেটা এক্সপানশন হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়ামেরটা কিন্তু বেশি হচ্ছে আর কপারেরটা কিন্তু কম হচ্ছে, ঠিক আছে, কারণ আমরা জানি থার্মাল কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অ্যালুমিনিয়ামের জন্য বেশি। এজন্য কিন্তু ওই যে আমরা যখন ভাত রান্না করি সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের পাতিলগুলো বেশি ইউজ করি এবং সেক্ষেত্রে হিটটা খুব দ্রুত কিন্তু ছড়িয়ে যায়, এটাও কিন্তু থার্মাল একটা ইফেক্ট আছে আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা পাবো দেখো এখান থেকে আমাদের যে ফর্মুলা সেটা আমরা যদি ইউজ করি আর কি থার্মালের ফ্রম দিস ফিগার, এখানে দুইটা জিনিস, এটা হচ্ছে যে থার্মাল ইফেক্ট অফ অ্যালুমিনিয়াম মাইনাস ডেল্টা অ্যালুমিনিয়াম। এখন অ্যালুমিনিয়ামটা যতখানি বাড়বে, বাড়ার পরে নিশ্চয়ই অ্যালুমিনিয়ামে কিছু আবার মানে রডটা আবার কিছু সংকুচিত হবে, না হলে তো ওই জায়গাটা ফিক্স থাকতে পারবে না। সে তো 0.18 পর্যন্ত কিন্তু বাড়ার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে বাড়তেছে কতখানি 1.472। তাহলে 1.472 থেকে ওই যে 0.18 পর্যন্ত যদি বাড়ার পরে যদি ফিক্সড হয়ে যায় সে, তাহলে বাকিটুকু রেজিস্ট করতেছে কিন্তু এক্সটার্নাল আরেকটা লোড, যার কারণে আমরা যেটাকে বলবো ওখানকার যে স্ট্রেস বা ওখানকার যে স্ট্রেন সেটা হচ্ছে লোডের কারণে যে স্ট্রেন সেটা, তাহলে সেটা হবে PL বাই AE। আমাদের টোটাল যে ইলংগেশন হওয়ার কথা ছিল 1.472 অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, সেখান থেকে আমি জাস্ট ওই যে যতটুকু ফাঁকা আছে ততটুকু পর্যন্ত হওয়ার পরে কিন্তু আবার একটা লোড আইসা সেটাকে ব্যালেন্স করে দেবে, হ্যাঁ ওই পাশ থেকে ধাক্কা দিয়ে দেবে যাতে করে শেয়ার অতিরিক্ত না বাড়ে। তাহলে ওই পরিমাণটা আমি আবার মাইনাস করে দিলাম, তাহলে PL বাই AE এটার সাথে ইকুয়াল টু হচ্ছে কি কপারও সিমিলারলি কতটুকু বাড়ার কথা 1.071, এর সাথে আবার কপারের ক্ষেত্রে আমরা জাস্ট ইলংগেশন কতটুকু হবে সেটা আমরা যদি অ্যাড করি তাহলে PL বাই AE এই দুটাকে আমরা ব্যালেন্স করব, ঠিক আছে। তাহলে কপার এবং অ্যালুমিনিয়াম এই দুইটার জন্য যে টোটাল ইলংগেশনটা সেটা কিন্তু যেহেতু অ্যালুমিনিয়ামের অনেক বেশি ইলংগেশন হয়েছে সেই কারণে ওটাকে আবার ব্যালেন্স করা হচ্ছে ফোর্সের মাধ্যমে। আর কপারটা কিন্তু নরমাল ওয়েতেই কিন্তু আমাদের কতটুকু পরিমাণ টেম্পারেচারের কারণে ইনক্রিজ হয়েছে আর কি পরিমাণ লোডের কারণে ইনক্রিজ হয়েছে সেই দুইটাকে আমরা অ্যাড করে দিব। তাহলে এই দুইটাকে যদি আমি অ্যাড করি তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে যে আমাদের ডেল্টা মানে আমাদের কাছে সামেশন ডেল্টা ইকুয়াল টু হচ্ছে 0 হবে। সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের জন্য থার্মাল ইফেক্ট প্লাস হচ্ছে লোডিং ইফেক্ট, সিমিলারলি হচ্ছে কপারের জন্য থার্মাল ইফেক্ট প্লাস হচ্ছে লোডিং ইফেক্ট, ঠিক আছে। এখন অ্যালুমিনিয়ামের যে লোডিং ইফেক্টটা সেটা প্লাস না হয়ে ওটা হয়ে যাচ্ছে মাইনাস, কারণ ওটা হচ্ছে উপর থেকে আমাদেরকে লোডটা ব্যালেন্স করা হচ্ছে এই কারণে হচ্ছে মাইনাস আসছে, আর বাকি সবগুলা সেম। তাহলে এখানে টোটাল যে আমাদের ডিফরমেশন অ্যালুমিনিয়ামের জন্য যতটুকু ডিফরমেশন সিমিলার ডিফরমেশন হবে কপারের জন্য। আর অ্যালুমিনিয়ামের জন্য যেহেতু আগে থেকে ইলংগেশনটা বুঝলাম না, হ্যাঁ ইলংগেশনে যে প্লাস মাইনাস করা হলো এটা বুঝি নাই। এটা হচ্ছে যে আমি টোটাল যখনই ইলংগেশন হবে দেখো দুইটাই কিন্তু সেম ওয়েতে হবে, নেগলেক্টিং দ্য মাস অফ দ্য স্ল্যাব ক্যালকুলেট দ্য স্ট্রেস ইন ইচ রড when the temperature as in assembly is increased 95 ডিগ্রি। এখানে দেখো যেটা বলা আছে একটা গ্যাপ কিন্তু কত 0.18 মিলিমিটার পর্যন্ত রাখা আছে, এরপরে যখন বাড়বে কপারও বাড়বে অ্যালুমিনিয়ামও বাড়বে, ঠিক আছে দুইটাই বাড়বে উপরের যে অংশটা সহ, কিন্তু উপরের যে একটা ফোর্স এর মধ্যে কাজ করতেছে তার মানে ওই ফোর্সটা কিন্তু শুধুমাত্র এখানে কপার দিয়ে ব্যালেন্স করতেছে, বাট অ্যালুমিনিয়াম যখন অতিরিক্ত ইলংগেশন হইতেছে তখন সেটাকে আবার রিডিউস করার জন্য আমরা উপর থেকে আরেকটা ফোর্স দিয়ে এটাকে কমাই দিচ্ছি, যার কারণে ওখানকার যে মানে ইলংগেশনটা লোডিং এর কারণে সেটা হচ্ছে নেগেটিভ ইলংগেশন PL বাই AE, ঠিক আছে। এখন এই মানে PL বাই AE তো আমাদের হচ্ছে লোডিং এর কারণে, এটা হচ্ছে কপারের জন্য এর যে লেন্থ আছে তার রেসপেক্টে একটা ইলংগেশন হবে, সিমিলারলি অ্যালুমিনিয়ামের জন্য তার যে লেন্থ আছে তার জন্য একটা ইলংগেশন হবে, এটাকে আমরা বলছি PL বাই AE। আর টেম্পারেচারের জন্য যেটা সেটা হচ্ছে L আলফা ডেল্টা T, ঠিক আছে।
এখন আমাদের কপারের যে টোটাল ইলংগেশন, এই দুইটা কপারের রড মিলে সেটা হবে ইকুয়াল টু হচ্ছে অ্যালুমিনিয়ামের টোটাল ইলংগেশনের সমান। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের স্যার টোটাল ইলংগেশন আমরা কপারেরটা মাইনাস করা হলো কেন, প্লাস করা হলো কেন? কপারেট আমার তো হচ্ছে যখনই রড গুলো বাড়বে উপরের যে স্ল্যাবটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাবে, ঠিক আছে। বাট এখানে তোমার কপারেটটা যতটুকু বাড়বে ওর সাথে তোমাকে ব্যালেন্স করতে হবে অ্যালুমিনিয়ামেরটা। কিন্তু কপারেটটা মনে করো বাড়লো হচ্ছে 5 মিলিমিটার, কিন্তু অ্যালুমিনিয়াম বাড়লো 7 মিলিমিটার, তাহলে যে অ্যালুমিনিয়াম যে 2 মিলিমিটার অতিরিক্ত বাড়লো, ওই 2 মিলিমিটারকে আবার রেজিস্ট করার জন্য সে কি উপর থেকে ধাক্কা দিয়ে রাখতেছে, বুঝতে পারছো? জি স্যার। সেই জন্য ওখানে ওইটাকে হচ্ছে মাইনাস করতে হচ্ছে আর কিছু। আর কপারের জন্য তো আমার দুইটাই থাকতেছে, মানে একটা হচ্ছে টেম্পারেচারের জন্য বাড়তেছে প্লাস হচ্ছে ইয়ার জন্য বাড়তেছে, কি বলে লোডের জন্য বাড়তেছে আলটিমেটলি। তাহলে মানে ওর যে লোড তার জন্য বাড়বে এবং টেম্পারেচারের জন্য বাড়বে, দুইটাই বাড়বে। বাট অ্যালুমিনিয়ামটা কি হচ্ছে যেহেতু বেশি বাড়তেছে সে আবার অতিরিক্তটাকে সামাল দেওয়ার জন্য উপর থেকে ধাক্কা দিয়ে নিচের দিকে নামায় দিবে, সেজন্য এখানে নেগেটিভ আসছে। ক্লিয়ার? স্যার এখানে তো কপারের হচ্ছে দুইটা বার ইউজ করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটা ইলংগেশন নিয়ে কাজ করতেছি কেন? কপারের দুইটা বার না, এখানে তো আমাদের যখন দুইটাকে আমি ব্যালেন্স করতেছি তখন তো এখানে টু ফোর্স আমি কিন্তু করছি। এখানে আমি একটা কপারের জন্য যদি একটা ফোর্স ধরি, হ্যাঁ, এখানে যে পি এর ভ্যালুটা এটার উপর ডিপেন্ড করবে। দেখো পি কিন্তু এখানে একবার ধরা হয়েছে, এই পি এর যে ভ্যালুটা আসবে 2f হিসেবে আসবে। দেখো উপরের যে ডান পাশে একটা ইকুয়েশন আমরা যে লিখলাম ওখানে 2f লিখলাম পি এর পরিবর্তে, ঠিক আছে। স্যার এখানে অ্যালুমিনিয়ামের জায়গায় যদি রড হতো, হ্যাঁ, যে যা কিছু হোক না কেন কোনো সমস্যা নাই। এটাকে আমি তাহলে ফোর্স রডের তুলনায় কভার বেশি পারবে না? ফোর্স ব্যালেন্স যখন করবো আর কি, সেক্ষেত্রে যে কপারের জন্য যদি একটা ফোর্স উপরে দিয়ে কাজ করে, কারণ আমরা যদি রিঅ্যাকশন ফোর্স চিন্তা করি আর কি, উপর থেকে যদি টোটাল 2f পরিমাণ ফোর্স কাজ করে তাহলে একটা বামের কপার থেকে একটা ফোর্স আর ডানের কপার থেকে একটা ফোর্স, তাহলে 2f এখানে ব্যালেন্স হবে, ঠিক আছে। ওই ফোর্সটাকে কিন্তু আমরা এখানে f হিসেবে আর 2f হিসেবে নিয়ে আসতেছি। তুমি যখন ইউজ করবা সেক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়ামের সাথে যেটা ব্যবহার করতেছি সেখানে 2f, আর কপারের জন্য ব্যবহার করতেছি আমি f করে এক একটাতে। মানে একটা কপারের জন্য আমাকে যদি করতে হয় তাহলে হচ্ছে একটা f ব্যবহার করব, আর যদি যেহেতু আমাদের দুইটা কপার মানে এখানে ব্যবহার করা হচ্ছে তার মানে 2f পরিমাণ আমরা এখানে টোটাল ফোর্স ব্যালেন্স করব, সেজন্য এখানে আবার 2f পরিমাণ চলে আসতেছে। আর যেটা বললা যে অ্যালুমিনিয়াম না হয়ে যদি অন্য কিছু হতো, তখন তো তুমি এখান থেকে যে নিচে মানে প্রথম যে ইকুয়েশন আছে সেখান থেকে আগে দেখতে পাবা যে অ্যালুমিনিয়াম না হয়ে যদি অন্য কিছু হতো, তখন যদি আমার যে 1.071 এর চেয়ে যদি কম হতো ইলংগেশনের পরিমাণ, তখন কিন্তু আমাকে এই লেন্থটা আবার অ্যাড করতে হতো, তখন কিন্তু মাইনাস হতো না, তখন হয়তো এডিশন প্লাস হতো, ঠিক আছে। অথবা এখানে একটা গ্যাপ ফাঁকাই থাকতো, তখন কিন্তু গ্যাপটা রয়ে যাবে তখন আলটিমেটলি। আর এখন যেটা হচ্ছে যে যেহেতু কপার যে পরিমাণ ইলংগেশন হয়েছে তার চেয়ে কিন্তু অ্যালুমিনিয়ামের ইলংগেশনের পরিমাণটা বেশি, যার কারণে ওই গ্যাপটা ফিল আপ হওয়ার পরেও সে অতিরিক্ত ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে, যার কারণে উপর থেকে যে প্লেটটা আছে সেটা তাকে চাপ দিয়ে কম্প্রেস করায় রাখতেছে, যার কারণে আমরা এখানে নেগেটিভ লিখতেছি ইলংগেশনের পরিমাণ। বুঝছো? হ্যালো স্যার এখানে কপারের রড তো স্যার দুইটা আছে। হ্যাঁ, দুইটা আছে, দুইটার জন্য ফোর্স ব্যালেন্স করা হয়েছে তো এখানে আর কি। মানে দেখা যায় যে ইনিশিয়াল পজিশন থেকে যখন ফাইনাল পজিশনে গেছে উপর থেকে কিন্তু কপারটা তো ইলংগেশন হচ্ছে আর কি, ঠিক আছে। আর উপর থেকে যে বারটা আছে তার তার মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করবে, তাহলে যদি নিচ থেকে আমি দুইটা রিঅ্যাকশন ফোর্স দেই এফ আর এফ, আর মানে অ্যালুমিনিয়ামটাকে আমরা এখানে আসলে করতে যাচ্ছিল যে আমরা যখন কপার এলিমিনেশন ব্যবহার করতেছি তখন শুধুমাত্র এফ ইউজ করতেছি, কিন্তু যখন অ্যালুমিনিয়াম আসছে তখন 2f রেজাল্টেন্ট যেটা ব্যবহার করতেছি। হ্যাঁ, যদি অ্যালুমিনিয়ামে তুমি এফ ব্যবহার করতে তাহলে কপার এখানে তাহলে কপারেও না না না, কপারে 2f না, কপারে একটা এফ এ আসবে, কারণ দুইটা কপার মিলে হচ্ছে 2f হবে, এফ আর এফ মিলে, বুঝছো। সেজন্য একটা এফ কে ব্যবহার মানে একটা করে দুইটা, যদি দুইটা এফ নিচের দিকে থাকে মানে r1 আর r2 যদি তুমি চিন্তা করো, উপর থেকে একটা লোড যদি পি দাও তাহলে পিটা হচ্ছে r1 প্লাস r2 এর সমান, ঠিক আছে। এখন যদি পি না দিয়ে ওখানে 2p দাও তাহলে কিন্তু r1 এবং r2 এর মানটা হচ্ছে 2p, তাহলে ওখানে মনে করো r1 এবং r2 যদি সমান হয় তাহলে r1 হবে তখন p আর r2 ও p হবে, আর উপর থেকে ব্যালেন্স হচ্ছে 2p। তাহলে উপর থেকে যেটা ব্যালেন্স হচ্ছে সেটা শুধুমাত্র পড়তেছে সরাসরি হচ্ছে কার উপরে, অ্যালুমিনিয়ামের উপরে। আর বাকি যে দুইটা আমি অলরেডি মানে এখানে একটা পি ধরছি এখানে একটা পি ধরছি, দুই পাশে কিন্তু কপারের জন্য আলাদা আলাদা ভাবে পি ধরা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ওখানকার যে পি সেটা ব্যবহার করতেছি, ঠিক আছে। এখন যদি একটা কপার থাকতো আর একটা অ্যালুমিনিয়াম থাকতো তাহলে তো তখন আর আমাকে এই চিন্তা করতে হতো না,
এখন হচ্ছে আমি দুইটা কপার দিয়ে আমি আস্তে 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 উপরে উঠাই দিলাম, আর অ্যালুমিনিয়ামের রডটাও কিন্তু এক্সটেনশন হচ্ছে, যতটুকু অতিরিক্ত হচ্ছে সেটুকু শুধুমাত্র আমরা এখানে নেগেটিভ করে দিচ্ছি, আর কিছু না। তোমরা একটু পরে চিন্তা করো আর কি। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট জি স্যার। ফর্মুলা যদি আমি এখানে জাস্ট অ্যালুমিনিয়ামের যে লোডটা আছে সেটা হচ্ছে টুয়াইস পি এর সমান বা টুয়াইস এফ এর সমান এখানে, আর বাকি সব আগের মতোই থাকবে। আর কপারের যে লোডটা আছে সেটা হচ্ছে পি এর সমান বা এফ এর সমান, কারণ এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স হিসেবে আসতেছে। উপরে যদি 2F হয় তাহলে এখানে হবে এফ, আর যদি এখানে 2F না লিখে এখানে এফ লেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তাহলে তুমি f/2 লিখতে হবে তখন এখানে 0.5f, বুঝতে পারছো? কারণ এখানে আমি দুইটা জিনিস ব্যবহার করতেছি, দুই পাশে কপারের আর মাঝখানেরটা হচ্ছে একটা, অতএব সেটাকে ব্যালেন্স করার জন্য টোটাল ফোর্স যদি হয় টুয়াইস পি, তাহলে দুই পাশের রিঅ্যাকশনের মধ্যে পি প্লাস পি হয়ে যাচ্ছে, এই কারণে ওখানে আমরা একটা পি ব্যবহার করবো, আর কিছু না। স্যার এইখানে আমাদের একটা মানে প্রশ্ন ছিল যে এই ফ্রম দা ফিগার যে ইয়াটা লেখা হলো এই ডেল টি মানে একটা হলো টেম্পারেচারের জন্য আর একটা হলো ফোর্সের জন্য। আরেকটা হচ্ছে যে উপরে যখন উঠতেছে তখন অতিরিক্ত যতটুকু ইলংগেশন হওয়ার কথা ওটাকে সে রেজিস্ট করতেছে, যার কারণে সে নেগেটিভ হয়ে যাচ্ছে। ডেল্টা এল যেটা আমরা বলছি ওটা কন্ট্রাকশন হচ্ছে, কম্প্রেশন হচ্ছে আর কি, বুঝতে পারছো? অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্যটা আসলে বেশি বেড়ে যাচ্ছে টেম্পারেচারের কারণে, যেমন কপারের ক্ষেত্রে আমরা দেখতেছি 1.071, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দৈর্ঘ্যটা বেড়ে হয়ে যাচ্ছে টেম্পারেচারের কারণে 1.472। এই যে টেম্পারেচারের কারণে, একই টেম্পারেচার ডিফারেন্সের কারণে অ্যালুমিনিয়াম যেহেতু অতিরিক্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য অতিরিক্ত অংশটুকু আমরা হচ্ছে মাইনাস করে দিব। কিভাবে অতিরিক্তটুকু মাইনাস হবে কিভাবে, যে ওখানে যে পরিমাণ লোড আমি অ্যাপ্লাই করছি তার জন্য তার লেন্থের রেসপেক্টে যতটুকু ইলংগেশন কন্ট্রাকশন হবে আর কি, এটা সেটা আমরা বলছি PL/A, ঠিক আছে? তোমরা পরে আবার নিজের একটু চেক করো, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, আর না হলে জি স্যার। ঠিক আছে কেন এটা আসলো। তো এখান থেকে আমরা জাস্ট স্যার কি এর ভ্যালু বের করব। দেখো কপারের জন্য 6070 আর অ্যালুমিনিয়ামের জন্য কত, টুয়াইস এফ পরিমাণ, আর ওখানকার যে এরিয়া দ্বারা যদি ভাগ করি তাহলে স্ট্রেস পেয়ে যাব। বলো। স্যার এখানে প্রশ্ন ছিল যে ফ্রম দা ফিগার, ওখানে মানে কপার তো দুইটা বার কিন্তু আমরা নিচ্ছি একটা বারের জন্য, এটা বলছে আর কি। হ্যাঁ এখানে এটা তো হ্যাঁ বুঝতে পারছি, বাম পাশেরটা হচ্ছে কপার দুইটা অ্যালুমিনিয়াম, বার না, ডান আমরা পাশেরটা হচ্ছে কপার। একটা ইলংগেশন নিচ্ছি শুধু। আমরা আসলে স্যার। একটা ইলংগেশন বলতে তোমার তো এরিয়া যেটা বলা আছে, হ্যাঁ এরিয়া যেটা এটা ইউজ করবা সবসময়। এরিয়াটা দেখো, ফর ইচ কপার বার এরিয়া বলা আছে 500, তোমার তো এরিয়ার রেসপেক্টে স্ট্রেস বের করতে হবে, নিচের দিকে ডান দিকে দেখা আছে। আমরা এক একটা স্ট্রেস, এক একটার জন্য স্ট্রেস যদি বের করতে তাহলে এক একটা বার দিয়ে আমরা ডিভাইড করব। যদি আমি এখানে দুইটা নিতাম তাহলে আমাকে আবার এখানে দুইটার এরিয়া কিন্তু ক্যালকুলেশন করতে হতো, আমার টোটাল দুইটার জন্য লোড বের করে, হ্যাঁ তখন কিন্তু আমার দুইটা এরিয়া দিয়ে ডিভাইড করতে হতো। আলটিমেটলি ওই তোমরা যদি একটার জন্য করো সেটা একটার এরিয়া দিয়ে যদি ভাগ করো তাহলে একটা স্ট্রেস পাবা, আর যদি দুইটার জন্য করো তখন আবার কিন্তু দুইটার এরিয়া দিয়ে ডিভাইড করতে হবে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ তাহলেই হবে। এখন এটাকে আমরা যেটা ব্যালেন্স করছি, আমরা যখন ফোর্স, আমরা তো হচ্ছে স্ট্রেস ব্যালেন্স করি না, নরমালি কি ব্যালেন্স করি, ফোর্স ব্যালেন্স করি। তাই এখানে যখন দুইটা কপার দিয়ে মনে করো সাপোর্ট দেওয়া আছে, আমি যেটা বুঝাতে চাচ্ছি, দুইটা কপার দিয়ে উপরের দিকে সাপোর্ট দেওয়া আছে, আর উপরের যে স্ল্যাবটা সেটা নিচের দিকে ফোর্স ক্রিয়েট করতেছে। এখন অ্যালুমিনিয়ামও যতটুকু বাড়তেছে কপারও ততটুকু বাড়তেছে, বাড়ার পরে কি হচ্ছে, একটা সার্টেন লেভেলে যাওয়ার পর অ্যালুমিনিয়াম বেশি বাড়ার চেষ্টা করতেছে, বাট দুই পাশে কপার থাকার কারণে ওই দুইটা যেভাবে যতটুকু সাপোর্টের মধ্যে আছে অ্যালুমিনিয়ামটা কিন্তু ওর চেয়ে আর বাড়ার কোনো সুযোগ নাই, এর কারণে ওইটা হচ্ছে নেগেটিভ আকারে আসতেছে। ওইখানে এখন আমি ফোর্স ব্যালেন্স করে দেখবো, ওই ফোর্সটা কিন্তু আমার ডান দিকে যে ফিগার আছে এখানে ব্যালেন্স করা আছে। দেখো একটা কপারের জন্য যদি এফ হয় তাহলে দুইটা কপারের জন্য তাহলে কি হবে, এফ আর এফ, ওটাকে ব্যালেন্স করে আমরা টুয়াইস এফ লিখছি। এখন যদি এখানে আমি একটা হিসাব করি খালি বারবার, এখানে তোমরা যেটা বলতেছো যে একটা হিসাব করলে হবে না, এখানে আমার তো দুইটা কপার দিয়ে আমি ব্যালেন্স করতেছি, তাহলে সেক্ষেত্রে 2F পরিমাণ উপরের দিকে সাপ্লাই দিচ্ছি, নিচের দিকে ব্যালেন্স ফোর্স আসতেছে 2F, সেই কারণে আমরা এই যে অ্যালুমিনিয়ামের জন্য তখন 2F ব্যবহার করতেছি, আর কপারের জন্য যেহেতু একটা আমরা ক্যালকুলেশনে নিয়ে আসতেছি এখানে একটা, কারণ এখানে তো আমাদের দুইটাই আলটিমেটলি আসছে, 2F আসা মানে হচ্ছে দুইটা ফোর্স ব্যালেন্স করেই কিন্তু 2F আসছে এখানে, এরকম না যে এখানে একটা ফোর্স এখানে আমরা ইউজ করব, বাট এখানে আমরা ইকুয়েশনের জন্য ইলংগেশনের যে ইকুয়েশন আছে সেইটার জন্য আমরা ব্যবহার করতেছি একটা অংশ, কারণ এখানে আমাদের টোটাল একটা না, আসলে এখানে যে টোটাল কপারের জন্য যতটুকু ইলংগেশন, টোটাল অ্যালুমিনিয়ামের জন্য ততটুকু ইলংগেশন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্যার তাহলে বিষয়টা হচ্ছে মনে হয় এরকম যে টেম্পারেচারের রেসপেক্টে অ্যালুমিনিয়ামও বাড়তেছে এবং কপার বাড়তেছে, কিন্তু অ্যালুমিনিয়াম বেশি বাড়ার কথা, কপার কম বাড়ার কথা। এখন একটা ব্যালেন্সড পরিমাণ বাড়বে, দুইটা মিলে ব্যালেন্স পরিমাণ বাড়বে,
কেউ হয়তো বা বাড়ানোর জন্য প্রেসার দিবে আর হচ্ছে কেউ কমানোর জন্য ফোর্স ক্রিয়েট করবে, সেক্ষেত্রে ফোর্স ব্যালেন্স করে সেটা দিয়ে অ্যানালাইসিস করে আমরা অ্যাকচুয়ালি এক্সাক্ট কি পরিমাণ ডিফরমেশন হইতেছে আমাদেরকে তো ওইটা আসলে নিব। ফোর্স ব্যালেন্সই করতে হবে, কখনো অন্য ব্যালেন্স করা যাবে না, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম অফ ফোর্স যেটা আমরা বলছি যে সেটাকে ব্যালেন্স করতেছে, সেটা করার জন্য কিন্তু আমি দুই পাশের কপারই ব্যবহার করছি। অতএব তোমাদের এরকম চিন্তা করার কারণ নাই যে খালি একটা কপার নিছি, তা না। যখন ফোর্স ব্যালেন্স করছি তখন কিন্তু আমি দুই পাশের কপারই ব্যবহার করছি, অতএব ওই ইকুয়েশনটাই আমাদের এখানে চলে আসছে আলটিমেটলি। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। এক্স্যাক্টলি ওইটাই আর কি, তুমি যেটা বললা যে কপারও বাড়তেছে, অ্যালুমিনিয়াম বাড়তেছে, যেহেতু অ্যালুমিনিয়ামটা বেশি বাড়তেছে সেটাকে আবার রেজিস্ট করার জন্য আমরা উপর থেকে যে ফোর্সটা আসতেছে সেটা কাজ করে, যার কারণে এখানে নেগেটিভ ইলংগেশন হচ্ছে মাইনাস। আর কপারের ক্ষেত্রে আমরা জাস্ট দুইটাকে অ্যাড করে দিলে সামেশন হলে টোটাল ইলংগেশন কতটুকু, তাহলে কপারের ক্ষেত্রে টোটাল ইলংগেশন যতটুকু, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে টোটাল ইলংগেশন ততটুকুই হবে, ঠিক আছে? এর বেশি হবে না। স্যার এই ফোর্স গুলো তো আমরা অ্যাপ্লাই করতেছি না স্যার, এই যে আমরা যে ফোর্স গুলো হিসাব করতেছি এগুলো না কিভাবে এটা নিলাম? কোনো অ্যাপ্লাই না, এটা অটোমেটিক্যালি ওখান থেকে তৈরি হচ্ছে আর কি, ঠিক আছে? যে কপারটা আস্তে 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 কতটুকু নিজেই তৈরি বেড়ে যাচ্ছে কতটুকু, সেই অংশটা প্লাস হচ্ছে তার মধ্যে কি পরিমাণ ফোর্স, তাহলে ব্যালেন্সের মাধ্যমে আমরা বাকি অংশটা ফোর্সে চলে আসছে অ্যালুমিনিয়ামের, ঠিক আছে? স্যার তার মানে অটোমেটিক চলে আসতেছে ফোর্স গুলো? এই ফোর্স গুলো অটোমেটিক চলে আসতেছে টেম্পারেচারের কারণে আর কি। না, এখানে তো টেম্পারেচারের কারণে যেহেতু ইনক্রিজ হয়েছে, আর সাথে সাথে এখানে দেখো যে যখনই রিজিড ছিল টেম্পারেচারের কারণে যখন কপারটা বাড়ছে এর সাথে কিন্তু তার নিজস্ব বডির কারণে কিছু একটা ইলংগেশন হয়েছে, সেটা আমরা বলছি PL/A। হ্যাঁ, PL/A যেটা, এই দুইটাকে আবার আমরা ব্যালেন্স করছি দুইটার মাধ্যমে, অ্যালুমিনিয়াম এবং কপার। হয়তো স্যার তোমরা এরকম আরেকটু দেখো আর কি, আশেপাশে আরো দুই একটা প্রবলেম দেখলে আমার মনে হয় আরো ক্লিয়ার টোটাল ইলংগেশন যখন বের করছেন স্যার, অ্যালুমিনিয়ামটা যখন আমরা এখানে যোগ করছে আর একটা কপারের আমরা দেখতে পাচ্ছি যে একটা কপারের ইলংগেশন শুধু নেওয়া হয়েছে, এটাই মানে আমাদের জাতি মেনে নিতে তোমার যে চাচ্ছে। কোশ্চেন একটা কপার, সেটাই আমি বলতেছি যে এখানে তো আমি দুই পাশে যখন ব্যালেন্স করলাম, হ্যাঁ, যখন তুমি ফোর্স ব্যালেন্স করলা তাহলে বাম পাশের কপারও নিছো ডান পাশের কপারও নিছো, সেখান থেকে একটা এফ হচ্ছে একটা কপারের জন্য আমার একটা এফ চলে আসতেছে, ঠিক আছে? আমাদের তো টোটাল ইলংগেশন বলতে আমি কি কপার 1 প্লাস কপার 2 প্লাস অ্যালুমিনিয়াম এরকম করে নিতে পারবো না, এখানে আমরা কপার নিব প্লাস অ্যালুমিনিয়াম, ঠিক আছে? কপারের জন্য আমরা দুই পাশে মিলে কিন্তু ইনক্রিজ হয়েছে, এরকম না যে এক পাশে খালি ইনক্রিজ হয়েছে, তা না। একটা কপারের বারের জন্য তুমি বলতে পারো যে এখানে একটা কপারের বারে এতটুকু ইনক্রিজ হয়েছে, বাট একটা কপার যতটুকু বাড়বে দুইটা কপার অতটুকুই বাড়বে, এর চেয়ে বেশি কিন্তু বাড়ার কোনো সুযোগ নেই। এরকম না যে দুইটা যোগ করে একটার দিয়ে জন্য যা হচ্ছে ওটাকে দুই দ্বারা গুণ করে মাল্টিপল করে না দুই দিয়ে মাল্টিপ্লাই কেন করবা? মানে আমার কথা হচ্ছে যে যখন বাড়তেছে একটা তো মানে অ্যালুমিনিয়াম হচ্ছে টোটাল যতটুকু বাড়বে ততটুকু হচ্ছে তোমার দুইটা কপার মিলে ওই একই পরিমাণ বাড়বে, আলটিমেটলি হচ্ছে লেফটের কপারও যতটুকু বাড়বে রাইটের কপারও সেম পরিমাণই বাড়বে, ঠিক আছে? মাঝখানে যেহেতু গ্যাপ রাখার একটা প্রভিশন আছে বা ওটাকে ব্যালেন্স করতেছে, এই কারণে দুইটা কপার ব্যবহার করা হয়েছে এখানে, আর কিছু এখানে দুইটা কপারকে তুমি আলাদাভাবে ক্যালকুলেশন নিয়ে আসতে পারবে না, ওটাকে ফোর্স ব্যালেন্স করার জন্য আমরা শুধুমাত্র দুইটা কপার দিছি। না হলে একটা কপারের পাশে একটা অ্যালুমিনিয়ামের বার পাশাপাশি লাগাই দিয়ে তখন আমরা যদি দেখতাম তাইলে আবার তখন কিন্তু তোমার যেটা ওই প্রসেস হইতো আর কি, বুঝতে পারছো? কপারের পাশাপাশি যদি আমরা অ্যালুমিনিয়ামের একটা বার এখানে দিয়ে দিতাম, দুইটাকে পাশাপাশি লাগায়া ওয়েল্ডিং কইরা তারপর যদি আমি টেম্পারেচার বাড়াইতাম, তখন হচ্ছে আমাদের ওই ফর্মুলা যে দুই পাশে দুইটা কপার অ্যাডজাস্ট করা আছে আর মাঝখানে একটা অ্যালুমিনিয়াম অ্যাডজাস্ট করা আছে, সেটা এখানে কিন্তু ওরকম না। এখানে দুইটাকে জাস্ট আমি কি করছি, এখানে আলটিমেটলি একটা কপার যতটুকু বাড়বে আর একটা অ্যালুমিনিয়ামের ঠিক একই পরিমাণ বাড়বে। এখন মাঝখানে যদি আমি গ্যাপ রাখতে চাই তাহলে আমার অবশ্যই দুই পাশে দুইটা রড দিয়ে দিতে হবে, আদারওয়াইজ মাঝখানে গ্যাপ রাখা কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? স্যার গ্যাপ রাখাতে অ্যালুমিনিয়ামের ইলংগেশনটা বৃদ্ধি হচ্ছে না, সেই কারণে তো আমরা মাইনাস হিসাব করলাম। ওইটা তো অলরেডি মাইনাস করছি, যে অলরেডি গ্যাপ আছে যেটা, সেই অংশটা কিন্তু প্রথমে মাইনাস করেই কিন্তু আমরা ইলংগেশন বের করছি। যদি ওটা সহ ইলংগেশন বের করতাম তাহলে আরো বেশি হতো থাকবে সবাই। মানে প্রথমত আমরা গ্যাপ ফিল আপ করার জন্য কিন্তু ওই -0.18 টা আগেই বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এরপরে যতটুকু ইলংগেশন হয়েছে সেটাও দেখা গেছে যে একটা কপারের যে রড আলটিমেটলি 1.075 পর্যন্ত, কিন্তু তোমরা তো গোল বার দেখছো তাই না? মানে ফুটবল খেলার যে গোল বার দেখছো না, ওইখানে কিন্তু তুমি বাম পাশের রডটাকে যদি একটুখানি উঁচু করো আর ডান পাশেটা যদি ফিক্স রাখো তাহলে কি টোটাল ইলংগেশনটা কি বাড়বে? এভারেজ যে ইলংগেশনটা, মনে করো বাম দিকেরটা আমি 1.071 বাড়াইলাম আর ডানেরটারে আমি 0 তে রাখলাম, তাহলে এভারেজ যেটা মাঝখানে যে অংশটা আছে সেটা তখন কতটুকু ইলংগেশন হবে? 1.071 এর আবার অর্ধেক, তাই না? দুই ভাগের এক ভাগ, ত্রিভুজের মতো হয়ে যাবে ওখানে। আর যদি এখানে এরকম হয় যে বামেরটাও যতটুকু বাড়াইলাম ডানেরটাও ততটুকু বাড়াইলাম, তাহলে এভারেজলি আমার বাড়লো কত? 1.071।
ঠিক আছে। এখন আমি যখন অ্যালুমিনিয়ামটা আবার এখান থেকে বাড়ার সুযোগ দিচ্ছি, বাড়তে 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 সেটা যখন 1.071 পর্যন্ত পৌঁছায় গেল, এরপরে সে যখন আরো বাড়ার চেষ্টা করলো, তাহলে বাকি কতটুকু বাড়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে 1.472 মাইনাস 1.071। ওই যে অতটুকু, সেটা সমান সমান হচ্ছে তখন তার ডেল্টা এল মানে পিএল বাই এ। ঠিক আছে, ওইটা হচ্ছে তার অ্যালুমিনিয়ামের জন্য তখন পিএল বাই এ, অতিরিক্ত টুকুর জন্য। এই ওইটা আমরা এখান থেকে বের করছি যে যতটুকু অতিরিক্ত আর কি। এখন আমরা দুই পাশে কপার ওই জন্য ব্যবহার করছি যে দুই পাশে যদি আমি না বাড়াই, তাহলে অ্যালুমিনিয়ামটা কিন্তু ওই পরিমাণ বাড়ার সুযোগ পাবে না, 1.071 তখন হবে না। তাহলে তখন সেই অ্যালুমিনিয়ামটা বাড়তে পারবে কত, 1.071 কে আবার 2 দিয়ে তখন ভাগ করতে হবে। এই বুঝতে পারছো এখন? জি স্যার। মানে আলটিমেটলি কিন্তু তুমি ইলংগেশন যখন ইউজ করবা, তখন কপারের একটার সাথে অ্যালুমিনিয়ামের একটার সাথে কম্পেয়ার করতে হবে। আর যেহেতু আমি কপার দুই পাশে দিয়ে একই পরিমাণ হাইট আমি বাড়াইতে চেষ্টা করতেছি, এই কারণে আমি দুইটা কপার ইউজ করছি এখানে, আর কিছু না। এখানে কিন্তু দুইটা কপার ক্যালকুলেশন কখনো আসবে না, শুধুমাত্র ফোর্স ব্যালেন্সের জন্যই আসবে। এখন কি ক্লিয়ার ইউসুফ আলী নাকি? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। যেহেতু এখানে হাইট চিন্তা করলে উচ্চতা দুটা মিলে একই পরিমাণ হ্যাঁ, বাড়তেছে এরকম। দুইটা মিলে আলটিমেটলি একটা তো যতটুকু বাড়তেছে, দুইটা মিলে কিন্তু ডাবল বাড়তেছে না, একই পরিমাণ বাড়তেছে। এজন্য তোমাকে দুটা মিলে একটা আমি বলছি যে অ্যালুমিনিয়ামে মানে যা ইলংগেশন হচ্ছে তার ডাবল হয়ে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে স্যার অনেকটা। না না না, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, তুমি যখন ফুটবলের বার দেখো, মনে করো দুই পাশে যখন আচ্ছা। উঁচু করবা, তখনই কিন্তু একই হাইটে উঁচু হবে। সেম আর যদি এক পাশে উঁচু করো, তাহলে কি হবে, ওই মাঝখানে যে বরাবরটা আছে ওই জায়গায় আইসা ত্রিভুজের মতো এক পাশ থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আইসা আরেক পাশে কমতে থাকবে, মাঝখানে এসে কিন্তু অর্ধেক হয়ে যাবে তখন হাইটটা। ঠিক আছে, ফুটবল খেলছো তো নাকি? তাহলে জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, মানে ওইটা কনসিডার করো তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এরকম কিছু প্রবলেম আছে আর কি। আর এরপর আরেকটু সিম্পল দেখো, একটা স্টিল রড স্ট্রেস বিটুইন টু রিজিড ওয়ালস এন্ড ক্যারিড টেনসাইল লোড 5000 নিউটন at 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা স্ট্রেসের মান বলা আছে, যদি নট টু এক্সিট 130 মেগাপ্যাসকেল at -20 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট উইল বি দ্য মিনিমাম ডায়ামিটার। এখন এই রডটার ডায়ামিটার কত সেটা বলছি। দেখো 5000 নিউটন আমার লোড দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেসের মানও বলা আছে, আলফা মান দেওয়া আছে, ইয়ংস মডুলাস দেওয়া আছে। আমরা যে টোটাল যে ইলংগেশন জানি, ডেল্টা ইকুয়াল টু কি, থার্মালের কারণে ইলংগেশন আর একটা হচ্ছে লোডের কারণে ইলংগেশন। তাহলে আমরা এখানে মানে টোটাল যে ডেল্টা সমান কি পিএল বাই এই, অথবা পি বাই এর পরিবর্তে আমরা সিগমা এল বাই ই লিখতে পারি। সিগমা এল বাই ই ইকুয়াল টু টেম্পারেচারের কারণে হচ্ছে এল আলফা ডেল্টা টি প্লাস পিএল বাই এই, এই ফর্মুলা ইউজ করে। তাহলে এখানে দেখো, যেহেতু আমাদের লেন্থ বলা নাই, লেন্থ সব জায়গায় এল আছে, এল এল কেটে যাচ্ছে, সিগমা ইকুয়াল টু হচ্ছে ই আলফা ডেল্টা টি প্লাস পি বাই এ, ই আলফা ডেল্টা টি ডিভাইড বাই প্লাস পি বাই এ। দেখো ই দিয়ে আমি মাল্টিপ্লাই করে ফেললাম আর কি, সিগমা ইকুয়াল টু ই আলফা ডেল্টা টি প্লাস পি বাই এ। তাহলে এখানে সিগমার যে ভ্যালু ওভারঅল স্ট্রেস সেটা বলা আছে 130 মেগাপ্যাসকেল ম্যাক্সিমাম, আলফার মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, ডেল্টা টি দেওয়া আছে, টেম্পারেচার চেঞ্জ, পি বাই এ এর মান আমার জানা নেই। তাহলে এই ক্ষেত্রে এ এর মানটা বের করে সেখান থেকে পাই ডি স্কয়ার বাই 4 করলে ডি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 13.22। এটা একটা সিম্পল প্রবলেম আর কি, বুঝা গেছে? এরপরে সিমিলার আরো প্রবলেম আছে। এখানেও জাস্ট আমরা যদি একটা গ্যাপ বলে দেই যে ইল্ডিং হবে এতটুকু, তাহলে আমরা লেন্থ বলা আছে এখানে 3 মিটার, একটা ব্রোঞ্জের বার 3 মিটার লং which cross sectional area 320 square millimeter is placed between two rigid walls as shown in figure at the temperature of -20 degree Celsius. এখানে একটা গ্যাপ বলা আছে 25 millimeter when the temperature at which the compressive stress in the bar will be 35 megapascal. Use alpha equal to এত and e equal to এত। তাহলে এখানে আমরা জাস্ট ওই আগের মতো যে ফর্মুলা ডেল্টা টি ইকুয়াল টু আমরা জানি ডেল্টা প্লাস হচ্ছে ক্যাপিটাল ডেল্টা। ক্যাপিটাল ডেল্টা মিন্স এখানে কতটুকু পরিমাণ ফাঁকা আছে বা গ্যাপ আছে এটা। ঠিক আছে, টেম্পারেচারের কারণে যতটুকু বাড়বে সেটা সমান সমান হচ্ছে আমার যে মাঝখানের যে গ্যাপটা আছে এটা ফিল আপ করবে, প্লাস হচ্ছে অতিরিক্ত যতটুকু আসার চেষ্টা করবে সেটাকে সে রেজিস্ট করবে। সেটার জন্য আমরা হচ্ছে এডিশনাল যে পিএল বাই এই না লিখে এখানে সিগমা এল বাই ই লিখছি, কারণ এখানে লোড আমার যা দেওয়া নাই, স্ট্রেসের মান দেওয়া থাকবে বা স্ট্রেস আমরা পেতে পারি। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে এখান থেকে ডেল্টা টি এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে 50.6 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে স্যার এত রূপ থাকে আজকে স্যার। হ্যাঁ, আমার এখানে শেষ আর কি, এরপর আর নাই।
তো এখানে দেখো আরেকটা প্রবলেম, এখানে আমি জাস্ট সিম্পল প্রবলেম হাতে লেখা আর কি, জাস্ট মানে ইনিশিয়াল লেন্থ আলফা টালফা সব দেওয়া থাকলো, তাহলে সেক্ষেত্রে ফ্রি এক্সপানশনের জন্য কতটুকু হবে, আলটিমেটলি এক্সপানশন আমরা ক্যালকুলেশন করব ই আলফা ডেল্টা টি এই ফর্মুলা ইউজ করে, আর হচ্ছে স্ট্রেস কিভাবে ক্যালকুলেশন করব তার মধ্যে মানে থার্মাল স্ট্রেন এবং নরমাল স্ট্রেন যেটা কিভাবে বের করব। ঠিক আছে, তোমাদের থার্মাল স্ট্রেস পর্যন্ত আমি জাস্ট দেখাইলাম আর কি। তোমরা এই প্রবলেমগুলো খুরমির বইতেও আছে প্লাস হচ্ছে সিঙ্গারের বইতেও আছে আর কি, দুইটা থেকে তোমরা একটু করবা। তোমাদের খালি এই যে একটা দুইটা প্রবলেম দেখাই এটা না, এই রিলেটেড যত রকমের প্রবলেম আছে সবগুলাই কিন্তু সলভ করবা। হ্যাঁ, তাহলে তোমরা মানে একদম এক্সপার্ট হয়ে যাবে মোটামুটি। প্রবলেম খালি একটা না, একই চ্যাপ্টারে যতগুলো एग्जांपल আছে সবগুলাই তোমরা করবা, তাহলে দেখো যে এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রাখি নাকি? জি স্যার।